আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আবারও ডেলিভারির জন্য ১ পাউন্ড কেক ডেকোরেশন করছি। তো সেই ভিডিওটাই শেয়ার করব। এখানে ১ম এই আমি নিয়েছি ২ টা ডিম আর ২ টা ডিমের সাথে পাউডার মিল্ক নিয়েছি ৫০ গ্রাম। তো এখানে ১০০ গ্রাম ওজনের থেকে সামান্য একটু বেশি ছিল। ১১০ গ্রামের মতো ২ টা ডিম ছিল। আর এখানে ৫০ গ্রাম নিয়েছি আমি চিনি। তো ২ টাকে ভালোভাবে আমি বিট করে এখানে ভালো একটা পারফেক্ট ম্যারাং রেডি করে নিব। তো দেখতেই পাচ্ছেন বিট করতে, করতে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি হয়ে গেছে। এইটা যেহেতু স্পঞ্জ কেক হবে তাই ডিমের ম্যারাংটা অবশ্যই আপনাকে পারফেক্ট হতে হবে। এখানে শুকনো উপকরণের পরিমাণ খুবই কম যায়। যার কারণে ডিমের ম্যারাংয়ের উপরেই কেকটা হয় আর এইজন্য পারফেক্টভাবে ডিমের ম্যারাংটাকে রেডি করতে হয়। তো এখানে আমি বিটারটাকে থামিয়ে কিন্তু বিট করে নিতে হবে। তো আমি বিটারের কাঁটা থামিয়ে এখানে স্প্যাচুলা দিয়ে সাইড থেকে ডিমের ম্যারাংটা একটু মাঝ বরাবর নিয়ে এলাম। কারণ ডিমের বাটির মাঝ বরাবর ঠিকই ম্যারাং হলেও সাইডে হতে একটু টাইম লাগে। তাই সাইড থেকে ম্যারাংটা বাটির মাঝ বরাবর দিয়ে দিলাম। এই তো এখন দেখেন বিটারে কাঁটা রাখলে কি ভাঁজ করে ডিমের ম্যারাংটা পড়ছে তার মানে একেবারে পারফেক্ট। তো এখন আমি এখানে ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে আরও ৫ সেকেন্ডের মতো আমি এখানে বিট করে নিব। তো যখনই দেখবেন যে স্প্যাচুলা থেকে ফেললে বা বিটারের কাঁটা থেকে ডিমের ম্যারাংটা ভাঁজ করে পড়ছে তার মানে বুঝতে হবে আপনার কেকের জন্য পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি হয়েছে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে ৫ সেকেন্ডের মতো একটু হালকা মিশিয়ে নিব বিট করে। তো এখানে কিন্তু আমি বিটারের কাঁটাটা মিডিয়াম লোতে রেখেছি। এখন আমি বিটারটাকে বন্ধ করে একটা কাঁটা রেখে দিব আর একটা কাঁটা আমি এখান থেকে তুলে নিব। আমি শুকনো উপকরণ সাইডে আগেই মেপে রেখেছিলাম। এখানে নিয়েছি ৫০ গ্রাম ময়দা, ৫ গ্রাম কর্নফ্লাওয়ার, ২ গ্রাম বেকিং পাউডার। অর্থাৎ একটা ডিমের জন্য আপনারা ১ গ্রাম করে বেকিং পাউডার নিবেন। এইটা হচ্ছে আসলে রেশিও। স্পঞ্জ কেকের রেশিওই হচ্ছে 2:1:1 মানে যতটুকু আপনি ডিম নিবেন তার অর্ধেক পরিমাণ নিবেন চিনি আর যতটুকু চিনি নিবেন ততটুকু ময়দা নিবেন। তো এইটাকে এখন আমি ৩ ধাপে চেলে এই কেকের মানে মিশ্রণটাকে আমি একটা সুন্দর করে সুন্দরভাবে রেডি করে নিব। এখানে খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো মেশানোর সময় শুকনো উপকরণগুলো ঠিকই মিশবে কিন্তু ডিমের ম্যারাং বা ফর্মটা একটুও বসে যাবে না। এখানে যদি ডিমের ফর্মটা বসে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না, স্পঞ্জ হবে না। তো এখানে আমি শেষবারের মতো আরও একবার শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিব। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করবেন কিভাবে আমি মিশিয়ে নিই। বিটারের কাঁটাটা খুবই আলতো হাতে ঘুরিয়ে এবং এক পাশ থেকে ঘুরিয়েই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে কিন্তু ঠিকই মিশিয়ে যাবে। আলতো হাতেই ঘুরিয়ে নিতে হবে। এখানে কোনোভাবেই জোরে মিক্সিং করা যাবে না। এখানে চাইলে আপনারা যে শুকনো উপকরণ দিয়েছেন এখানে 1/2 টেবিল চামচ পাউডার মিল্ক ইউজ করতে পারেন। এটা অপশনাল। 1/2 টেবিল চামচ তেলও ইউজ করতে পারেন এই ব্যাটারে, এটাও অপশনাল। চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তবে যদি দিতে চান ওই যে ভ্যানিলা এসেন্স দিলাম ওই পর্যায়ে আপনারা তেলটা মানে ইউজ করবেন। কুকিং অয়েল ইউজ করতে হবে। তো কাঁটাটা তুলে নিয়ে এখন আমি স্প্যাচুলা দিয়েও একটু নিচ থেকে উপর পর্যন্ত একটু নেড়ে দিলাম। কারণ নিচেও কিন্তু অনেক সময় শুকনো উপকরণ বোলের সাথে আটকে থাকে। তো ওইটাও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি ৬ ইঞ্চি একটা মোল্ড বেকিং পেপার দিয়ে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখন এইটাতে আমি ব্যাটারটা ঢেলে দিব। আর মোল্ডে কিন্তু তেল ব্রাশ করার একেবারেই দরকার নাই। স্পঞ্জ কেকের জন্য মোল্ডে কখনোই তেল ব্রাশ করতে হয় না। শুধুমাত্র মোল্ডের ভিতর পরিষ্কার মোল্ডে একটা বেকিং পেপার দিয়ে দিবেন কাট করে সমান করে। তার উপরে এই যে ব্যাটারটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। এখন আমি বোল থেকে ক্লিন করে নিচ্ছি যতটুকু ব্যাটার আছে সম্পূর্ণই আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করেন যে ব্যাটার কতটুকু? এখানে ২১৫ থেকে ২০ গ্রামের মতো ব্যাটার হবে। আর এই ৬ ইঞ্চি মোল্ডে কিন্তু ২৩০ গ্রামের উপরে আমি ব্যাটার কখনো দেই না। বড়জোর ২৪০ গ্রাম দিলে তাও অনেক সময় দেখা যায় কি ব্যাটার থেকে মোল্ড থেকে ব্যাটার যদি বেশি হয় তখন কিন্তু কেকটা বসে যায়। তো আমি কিন্তু কেকটাকে ওভেনে দিয়ে দিলাম আর এই সময়ের মধ্যেও আমি এখানে ক্রিমটাকে বিট করে নিব। তো এখানে আমি নিয়েছি হচ্ছে ২৫০ গ্রাম হুইপড ক্রিম আর এই হুইপড ক্রিমের মধ্যে আমি ১ টেবিল চামচ আইসিং সুগার দিয়েছি। দিয়ে এইটাকে হচ্ছে যে আমি বিট করে নিচ্ছি।
ক্রিমটাকে ভালোভাবে বিট করতে হবে। আর ক্রিমটাকে যখনই আপনারা নিবেন, ক্রিমটা বরফ ঠান্ডা থাকবে ঠিকই, কিন্তু বরফের টুকরা যেন না থাকে। তো সেইটাই একটু খেয়াল করে নিবেন, লিকুইড থাকতে হবে। তো বিট করে নিতে, নিতে একটা সময় দেখবেন ক্রিমের মধ্যে সুন্দর একটা ভাঁজ তৈরি হবে। ঠিক তখনই বুঝতে হবে যে আপনার ক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে। অনেকেই জানতে চান যে ক্রিম বিট করতে কত টাইম লাগে? এটা আসলে আপনি কতটুকু ক্রিম বিট করছেন তার উপরে নির্ভর করে। তবে আপনারা গভীরযুক্ত এই যে এই টাইপের বোল নিবেন, তার মধ্যে ক্রিম নিবেন, নিয়ে বিট করতে থাকবেন। দেখবেন যে তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই আপনার বিট করা হয়ে যাবে। তো এখানে আমি বিট করতে, করতে এই যে ক্রিমটা একটু ফমি হয়ে আসছে, আর হচ্ছে এটা একটু ক্রিমের মধ্যে কিন্তু ভাঁজ, ভাঁজ তৈরি হচ্ছে। তো এখন এটাকে আমি একটু বন্ধ করে দিব। দিয়ে সাইডে যে ছড়িয়ে গেছে ক্রিম, এটা স্প্যাচুলা দিয়ে আমি মাঝ বরাবর দিয়ে দিব। কারণ ক্রিমটা এই টাইপে বিট করার সময় দেখা যায় মাঝ বরাবর ঠিকই স্টিফ হয়, সাইডটা একটু নরম থাকে। তো এগুলো আমি মাঝ বরাবর দিয়ে দিব। দিয়ে তারপরে আবারও বিট করব। আর অবশ্যই ইলেকট্রিক বিটার আপনারা একটানা চালাবেন না কখনোই, তাহলে কিন্তু বিটার পুড়ে যায়। আলহামদুলিল্লাহ এই বিটারটা আমি ৩.৫ বছরেরও বেশি সময় হলো একটানা ইউজ করছি। এখন পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে। তো বিটারটা একটু সাবধানতার সাথে চালালেই দেখবেন যে অনেকদিন চলে যাবে। তো ক্রিম আমার দেখেন একেবারে পারফেক্ট বিট হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ওভারবিট করে বিট করা যাবে না। তখন কেকের মধ্যে ফিনিশিং দিতে যেয়ে সমস্যা হয়। ক্রিমের মধ্যে বাবলস তৈরি হয়। যার কারণে ক্রিমটা শক্ত হয়ে যায়, আর আপনি ক্রিমটা দিয়ে ভালোমতো কেক ফিনিশিং করতে পারবেন না। যখনই দেখবেন যে ক্রিমটা একটু শক্ত, শক্ত লাগছে বিট করার সময় এবং ক্রিমের মধ্যে একটা সুন্দর এরকম ভাঁজ তৈরি হচ্ছে, তখনই বুঝতে হবে যে আপনার ক্রিমটা হয়ে গেছে। তো এখন আমি বিটারের কাঁটাটা তুলে নিলাম বন্ধ করে। আর যে কেকটা আমি ওভেনে বেক করতে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। সেটাকে আমি বের করে কিছুক্ষণ আগে রেখে ঠান্ডা করে নিয়েছি। ওইটাকে এখন আমি ডেকোরেশন করে নিব। তো তার আগে আমি এখানে টার্ন টেবিলের উপর পানি দিয়ে দেখেছেন একটা টিস্যু দিয়ে রেখেছি। না হলে ওই কাজ করার সময় এই বোর্ডটা বারবার সরে যায় ওইজন্য। তো এই কেকটাকে হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। একেবারে পুরোপুরি ঠান্ডা করতে পারিনি, কারণ আমার হাতে সময় ছিল না। আর কাস্টমার হচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে কেকটা চেয়েছিল। ৩ থেকে ৪ ঘন্টা আমার হাতে সময় ছিল। তো আমি কেকটাকে ডেকোরেশন করে তো আবার ফ্রিজে রেখে একটু সেট করে নিতে হবে। ওইজন্য আর কি আমি হচ্ছে যে কেকটা করলাম কি, একটু ঠান্ডা করে নিয়ে আমি ডিমোল্ড করে নিলাম। নিয়ে এটাকে এখন আমি কাট করে নিচ্ছি। ৩ টা লেয়ারে কাট করে নিব। কেকটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কিন্তু এখনও অনেক বেশি গরম আছে। যদি আমি একেবারে পুরোপুরি ঠান্ডা করার জন্য ০.৫ ঘন্টাও আমি রাখি, মানে লেট করি, তাহলে আমার কেকটা রেডি করতেও লেট হয়ে যাবে। আর কেকটা যেহেতু আপু একটা জায়গায় নিয়ে যাবে, ওইজন্য আর কি আমি এই দিকে টাইমটা আর নষ্ট করতে চাইনি। তবে বেস্ট হয় আপনারা স্পঞ্জ কেক সবসময়ই ঠান্ডা করে তারপরে কেকটাকে রেডি করবেন। তো এখানে আমি বোর্ডটাকে ক্লিন করে বোর্ডের উপরে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিলাম। আর ক্রিম দেওয়া হয়ে গেলে এখানে আমি যেহেতু ৬ ইঞ্চি মোল্ডে কেক বেক করেছি, ৮ ইঞ্চি সাইজের একটা স্কোয়ার বোর্ড নিয়েছি। বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে ৩ টা লেয়ারে কাট করেছিলাম। কেকের যে মাঝখানের লেয়ারটা সেটা আমি বোর্ডের উপরে সেট করে দিলাম। এখন এখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আমি কখনো কেকের উপরে সুগার সিরাপ, কখনো মিল্ক সিরাপ ইউজ করি। তো এটা হচ্ছে যে আমার মুডের উপরে ডিপেন্ড করে। আর কাস্টমারেরও, তো কোন কাস্টমার কীরকম খেতে চায়, দেখা যায় আমাদের বেশিরভাগ কেকগুলোই কাস্টমাইজ থাকে। তো কাস্টমাররা যেভাবে বলে দেন আমরা সেভাবেই করি। তো এই কেকটা আসলে মিল্ক সিরাপ দিয়েছি। আর এখানে মিল্ক সিরাপ দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি এই ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। ক্রিমটাকে সমান করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কেকের আরও একটা লেয়ার। উপরের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর আপনারা আমার প্রায় ভিডিওতেই দেখেন যে কেকের মধ্যে আমি চকোলেট গানাশ ইউজ করি। তো এই কেকে চকোলেট গানাশ কিন্তু আমি ইউজ করি নাই। কারণ এই কেকটা আমার একজন কাস্টমার, রিপিট কাস্টমার আপু অর্ডার করেছিলেন। আর আপু একজনকে গিফট করবেন। যাদের বাসায় নিয়ে যাবেন কেকটা, তারা আসলে মিষ্টি কম খেতে পছন্দ করেন। তো আপু আমাকে বলেছিলেন মিষ্টিটা যেন কম ইউজ করি। তাই জন্য এখানে সুগার সিরাপ না ইউজ করে সুগার সিরাপের পরিবর্তে আমি মিল্ক সিরাপ ইউজ করেছি। আর এখানে কোনো রকমের আমি চকোলেট গানাশ ইউজ করি নাই। তো এখানে আমি কেকের যে একেবারে নিচের লেয়ারটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিলাম। আমি বরাবরই বলি এই পার্টটা একেবারেই সমান থাকে। তাই কেকটা ফিনিশিং করতে খুবই সময় কম লাগে। তো আমি ওই পার্টটা দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে কিন্তু আমি এই কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করার সময় আসলে অত বেশি ক্রিম লাগে না। অল্প একটু ক্রিম দিয়েই জাস্ট ক্রাম কোট করে নিতে হয়।
তো এখন আমি এটাকে ক্রাম কোট করে নেওয়া হয়ে গেছে। আমি উপরে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিব। তো তার জন্য আমি একটু ক্রিম এখানে কালার করে নিব। ক্রিমের মধ্যে আমি সামান্য পরিমাণ ইয়েলো কালার দিলাম। তো একটু বেশি হয়ে গেছে, কতটুকু দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো সেখান থেকেও আবার আমি একটু কমিয়ে নিলাম। কারণ আমি একটু ক্রিমের মধ্যে বাটার ক্রিমের মতো কালার চাচ্ছিলাম। তাই আমি তুলে নিয়ে এখানে আমি ক্রিমটাকে আলতো হাতে মিশিয়ে নিয়ে আমি কালার করে নিচ্ছি। আসলে অল্প একটু করে কালার দিয়েই কালার মিশিয়ে কালার আনতে হয়। প্রয়োজনে আবারও কালার অ্যাড করা যায়। কিন্তু প্রথমেই যদি আপনি কাঙ্ক্ষিত যে কালারটা চাচ্ছেন তার চেয়েও বেশি গাঢ় হয়ে যায়, ওই কালারটা কিন্তু হালকা করাটা একটু মুশকিল হয়ে যায়। মানে প্রচুর পরিমাণে আবারও আপনাকে ক্রিম রং মানে এর মধ্যে দিতে হবে। তো ওইটাই ভালো, আপনি অল্প একটু করে কালার মিশাবেন। প্রয়োজন লাগলে আবার একটু কালার দিবেন। তো এখানে আমার যে কালার চাচ্ছিলাম সেটাই এসেছে, সেই কালারটা। তো এখন আমি এই কেকটাকে আমি ক্রাম কোট করে নিব। সরি, আমি ফিনিশিং করে নিব। যেহেতু আমি কেকটাকে ক্রাম কোট করে রেখেছিলাম, এখন এই যে অল্প পরিমাণ ক্রিম দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। এখানে আপনারা যদি প্যালেট নাইফ দিয়ে কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধা হয়, তাহলে আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিবেন। নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কাট করে নিবেন, নিয়ে কেকটাকে কভার করে দিয়ে ফিনিশিং আনবেন। অথবা আ পা পাইপিং ব্যাগের মধ্যে রোজ নজেল অথবা বাস্কেট নজেল দিয়েও আপনারা ক্রিমটা কভার করে দিতে পারেন। তারপরে ফিনিশিং দিয়ে দিবেন। এতে করে হবে কি, চতুর্দিকে ক্রিম সমান পড়বে। ফিনিশিং দিতে আপনার সময় কম লাগবে। তো আমি যেহেতু এভাবেই এখন ফিনিশিং দিতে পারি, তাই আর পাইপিং ব্যাগ আলাদা করে নিলাম না। এখন সরাসরি আমি উপরেও একটু ক্রিম দিয়ে এটাকেও আমি সমান করে নিচ্ছি। আর প্যালেট নাইফ দিয়ে এইভাবে টান দিতে হবে। কোথাও ক্রিম লাগলে কোথাও ক্রিম দিতে হবে। কোথাও থেকে ক্রিম তুলতে হলে সেখান থেকে ক্রিম তুলতে হবে। মানে বেশি হলে সেটা তুলে নিতে হবে। তবে হ্যাঁ, এইভাবে একটু টাইমটা বেশি লাগে। আপনি যদি পাইপিং ব্যাগের সাহায্য নেন তাহলে টাইমটা কিন্তু অনেক কম লাগে। তো ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে স্টিলের স্ক্রাপার দিয়ে সাইডটাকে সমান করে নিচ্ছি। এখানে আপনারা ভিজিটিং কার্ড বা প্লাস্টিকের যে স্ক্রাপারগুলো আছে সেগুলো দিয়েও করে নিতে পারবেন। আমি কিন্তু প্রথম প্লাস্টিকের স্ক্রাপারটাই অনেক দিন ইউজ করেছি। তারপরে আমি এই স্টিলের স্ক্রাপারটা কিনেছি। এটা ইউজ করে অনেক মজা। আর অনেক উঁচু কেকও এটা দিয়ে ডেকোরেশন করা যায়। কারণ এই কে স্ক্র্যাপারটার সাইজ হচ্ছে 6 ইঞ্চ পরিমাণ। তো আমি এই কেকটাকে মোটামুটি ফিনিশিং করে নিয়েছি। কারণ এখানে আমি একটু শেড কালার করে নিব। স্মুথ ফিনিশিং এর দরকার ছিল না। এখানে আমি চীনা জেল কালার পিঙ্ক কালারটা আমি সরাসরি কেকের মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও একটা নেভি ব্লু কালার, ওই চীনা জেল কালারটাই আমি আরও একটু দিয়ে দিব। কতটুকু কালার ইউজ করছি এবং কিভাবে ফিনিশিং করছি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি আসলে কেকের মধ্যে সবসময়ই একটু কালার কম ইউজ করতে চাই। তো কাস্টমারদের আসলে ডিমান্ডও থাকে যে, "আপু এই কালারটা করে দিবেন, এই কালারটা।" আসলে কালার ছাড়া কেক কেউই দেখি নিতে চায় না। তো আমি একটু ট্রিক্স টিপস খাটিয়ে হচ্ছে যে কাজগুলো করার ট্রাই করি। কারণ কেকের মধ্যে একেবারে বেশি কালার ইউজ করা কিন্তু একেবারে স্বাস্থ্যের জন্য ভালো না। যত দামি কালারই হোক না কেন, আমি সব ভিডিওতেই বলে থাকি। তারপরেও কাস্টমাররা এরকম কালারিং কেক চেয়ে থাকেন, তো তাই আমাদেরকে করতে হয়। আর এগুলো কিন্তু হ্যাঁ, অবশ্যই ফ্রুট কালার। এগুলো হচ্ছে যে বিভিন্ন পাবেন কালার। আমরা সাধারণত ট্রান্স, রেড, চীনা, উইলটন এই কালারগুলোই ইউজ করে থাকি। তো এই তো প্যালেট নাইফের সাহায্যে একটু আলতো হাতে ঘুরিয়ে নিলেই দেখবেন যে কেকের মধ্যে এরকম খুব সহজেই একটা ফিনিশিং দিতে পারবেন। এখানে আমি একটু গালার মানে কালারটা আরেকটু গাঢ় চাচ্ছিলাম। আপু একটা ছবি দিয়েছিলেন, তো ওভাবেই আসলে কাজটা আমাকে করতে বলেছিলেন। তো ওর মধ্যে আরেকটু কালার গাঢ় ছিল। তো এখানে আমি আরও একটু পিঙ্ক কালার এড করে দিলাম। দিয়ে এবার আমি ফিনিশিং করে দিলাম। এখন সাইডটাও আমি স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিং করে নিব। তো আলতো হাতে ঘুরিয়ে আমি নিচে এবং উপরে আমি ফিনিশিং করে দিলাম। এখন আমি উপরে আর একটু একবার আমি প্যালেট নাইফ দিয়ে টান দিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্যালেট নাইফটাকে কিন্তু ক্লিন করে নিয়ে তারপরে টান দিতে হবে। এখানে ছোট সাইজের একটা নজেল আছে। এই নজেলটার নাম আসলে দেওয়া নাই, নাম্বারও দেওয়া নাই। তবে এটা দেখতে অনেকটা ওয়ান আ এটা কত? 195
হ্যাঁ, 195 ওই নজেলের মতো। তো ওইটারই ছোটটা আরকি। তো ওই সেম নজেল দিয়েই আমি নিচেও ডিজাইন করে নিচ্ছি। নাম্বার ছাড়া নজেল দিয়ে কাজ করলে আসলে আপনারা জিজ্ঞেস করলেও আমরা বলতে পারি না। এটাই হচ্ছে একটা সমস্যা। বাজারে যেয়ে আসলে বিভিন্ন সাইজের আপনারা নজেল কিনতে পাবেন। যেগুলো বিভিন্ন মানে নজেলের বিভিন্ন রকমের কাজ হয়। তো আমি নিচে ডিজাইন করে নেওয়ার পর হইছে কি মনে হচ্ছিল যে উপরের থেকে নিচে ডিজাইনটা অনেক বেশি বড়, বড় লাগতেছে। পরে আরকি এই ডিজাইনটা আমি তুলে নিছি। কারণ ডিজাইন করলেই তো হয় না। একটা জিনিসের সৌন্দর্য তো আছে, তাই না? তো পরে আমি এই যে ডিজাইনটা আমি এখান থেকে তুলে নিলাম। এখন আমি ছোট নজেল দিয়ে আবার আমি ডিজাইন করে দিব। তো আমি কিভাবে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পর কিন্তু ফিনিশিং একটু নষ্ট হয়েছে। সেই ফিনিশিংটা আমি কিভাবে ঠিক করে দিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে স্ক্র্যাপার দিয়ে আর ফিনিশিং টানা যাবে না। উপরের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এইজন্য আমার যে বিজনেস পেজের লোগো আছে সে কার্ড আছে সেটা দিয়ে আমি সমান করে দিয়েছি। আর এখানে হচ্ছে যে আমি ছোট্ট সাইজের স্টার নজেল দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটা পাশ থেকে সাউন্ড পাচ্ছেন সেটা হচ্ছে আমার বাসার পাশে কাজ হচ্ছে। তো আমি রাত্রে ভাবি যে ভিডিওতে ভয়েস দিয়ে রাখবো। কিন্তু হয় না কোনো কারণে। আর দিনের বেলা যখনই ভয়েস দিতে যাই তখনই আশেপাশের এই সাউন্ডগুলো আসে। যার কারণে এত বেশি ভিডিও আমার জমা হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো যে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার করতে পারছি না। তো এই যে কথা বলতে, বলতে এখানে আমি ছোট্ট সাইজের ১০১ নাম্বার রোজ নজেল দিয়ে একটা চেরি ফুল করে নিলাম ৫ টা পাপড়ি দিয়ে। তো সেটা আমি এখন কেকের উপরে বসিয়ে দিলাম। পিঙ্ক কালার দিয়ে করেছি এটা। ফুলগুলো করে দিয়েছি। এখন আমি ফুলগুলো বসিয়ে কেকের উপরে কিভাবে সেট করে দিচ্ছি একটু দেখে নেন। পুরা আসলে সবকিছু দেখাতে গেলে অনেক বেশি দেরি হবে। তো ১ম ফুলটা আমি করে দেখালাম আর এই বাকিগুলো আমি করে নিয়ে জাস্ট কেকের উপরে দিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চান যে কাস্টমাইজড কেকগুলোর আ আ আ কেন প্রাইস একটু বেশি ধরা হয়? এই যে এই কারণেই দেখেন, এই কেকের মধ্যে আমাকে কতগুলো কালার ইউজ করতে হইছে, কত নজেল ইউজ করতে হচ্ছে। তো এগুলা কিন্তু আসলে টাইমের ব্যাপার। আর যখন আমার মতো ডিজাইন নিবেন তখন কিন্তু আমি আমার মতো করে ডিজাইন করে দিব। তখন কিন্তু আসলে এত বেশি টাইম লাগে না। তো আমি একটু ব্লু কালার ক্রিম দিয়েও একটু আ ফুল করে দিয়েছি। আর উপরে সরাসরি আমি কিছু পাপড়ি করে দিচ্ছি। তো ব্যাস দেখেন কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর আমি যার জন্য রেডি করেছিলাম সে অনেক বেশি প্রশংসা করেছেন। বিশেষ করে যার বাসায় নিয়ে গিয়েছিলেন তারা কেকটা খেয়ে ভীষণ প্রশংসা করেছেন। তো এখানে আমি এই ফুলগুলো করার পরে ফুলগুলোর ভেতরে আমি সুগার বল দিয়ে দিব যেন দেখতে বেশি ভালো লাগে। রেনু ক্রিম দিয়ে না দিয়ে এখানে আমি সুগার বল ইউজ করেছি, মিডিয়াম সাইজের সুগার বলগুলো। আর এই সুগার বলগুলো সরাসরি কেকের মধ্যে হাত দিয়ে আ আ দিতে গেলে অনেক সময় দেখা যায় যে পড়ে যায় বা ক্রিমের উপর বসাতে গেলে ডিজাইন নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই টাইপের যে শোনগুলো পাওয়া যায়, সেই শোনগুলো ইউজ করতে পারেন। দেখেন ফুলগুলোর কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আসবে এই সুগার বলগুলো দেওয়ার পরে। আর এই কাজগুলো কোনোভাবেই আপনি তাড়াহুড়া করে করতে পারবেন না। মানে তাড়াহুড়ার কাজ নাই। এগুলা যেমন মনোযোগ লাগে তেমন ধৈর্য লাগে। অনেক, অনেক ভালোবাসা দিয়ে এই কাজগুলো করতে হয়। আসলে আপনার মধ্যে যদি ভালোবাসা না থাকে, ধৈর্য না থাকে তাহলে আপনি এই প্রফেশনে টিকে থাকতে পারবেন না। এগুলো আসলে আর্ট। আপনি নতুন, নতুন কাজ করবেন, আপনার করতে ভালো লাগবে, আপনি নতুন কাজ করার জন্য অপেক্ষা করবেন। তাহলেই আপনি এখানে টিকে থাকতে পারবেন। আমি সবসময়ই অপেক্ষা করি আমার কাছে কখন নতুন ডিজাইন আসবে, নতুন, নতুন কাজ আসলে আমার আনন্দ লাগে। কিন্তু ১ম এর দিকে আমি কিন্তু ভয় পাইতাম জানেন? নতুন, নতুন কাজ আসলে আমি ভাবতাম এটা কিভাবে করব, এটা কিভাবে করব? আমার কাছে মনে হচ্ছিল যে একই রকম সেই অনেম নজেল আর ১৯৫ নাম্বার নজেলের ডিজাইনগুলোই আমার কাছে খুব সোজা মনে হতো। যারা নতুন, নতুন কাজ করে তারা আসলে এই টাইপের ডিজাইনগুলোই করতে চায়। কিন্তু এখন আমি বুঝি যে ১ম থেকেই যদি আমি নতুন, নতুন ডিজাইনগুলো করতাম সাহস করে তাহলে খুব সহজে আরও কিছু করতে পারতাম। তো যাই হোক এই যে আমি যেভাবে করলাম সেভাবেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। যারা কিনা নতুন আছেন তারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বিকল্প আসলে কিছু নাই। যত বেশি কাজ করবেন তত আপনার হাতের কাজের সৌন্দর্য আসবে। কাজের ফিনিশিং আসবে। আর আপনি কাস্টমারকে সবসময় আপনি আপনার বেস্টটা দিবেন। কাস্টমার যখন হ্যাপি থাকবে, একজন কাস্টমার আপনাকে ১০ জন কাস্টমার এনে দিবে। এটা হচ্ছে চরম একটা সত্যি কথা।
পরিশ্রম কখনো বৃথা যাবে না। পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। পরিশ্রম করবেন, পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবেন। তো সাইড দিয়েও আমি কিছু সুগার বল দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, নতুন, নতুন এই টাইপের ভিডিও পেতে অবশ্যই বেশি, বেশি লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ডেলিভারির জন্য আমি ২ পাউন্ড কেক রেডি করব। তো এখানে ১ পাউন্ডের ৬ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি আর ৪ ইঞ্চি মোল্ড নিয়েছি ২ টা। তো এখানে ২ টা আমি বেন্তো কেক রেডি করব। যেগুলোর ওজন হবে ১/২ পাউন্ডের মতো আর ১/২ পাউন্ডের থেকে একটু বেশিই হয়। আর ১ পাউন্ডের একটা কেক আমি রেডি করে নিব। তো এখানে প্রথমেই আমি ডিম আর চিনিটাকে হচ্ছে আমি মেপে নিব। তো আমার মিটারে একটু সমস্যা হচ্ছিল। এইজন্য ব্যাটারিটাকে আবারই একটু দিয়ে ঠিক করে দিলাম যে দেখি ঠিক হয় কিনা। মাঝে, মাঝে এরকম হয়। আমি আসলে বুঝে নিতে পারবো কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু চাচ্ছিলাম যে সঠিক ওজনটা যেন আমি দেখিয়ে দিতে পারি। অনেকেই ভিডিও দেখে ঠিকঠাক মতো করতে পারেন না। পরে আর কি দোষ দেন যে হয়তো মেজারমেন্ট আমরা ভুল বলি। কিন্তু মেজারমেন্ট আসলে আমরা ভুল বলি না। তো যাই হোক, এখানে আমি প্রথমেই হচ্ছে ২ পাউন্ড কেকের জন্য ৪ টা ডিম নিয়ে নিব। যার ওজন কিনা হবে প্রত্যেকটা ডিমের ওজন হতে হবে মিনিমাম ৫০ গ্রামের উপরে। আর এই ডিমগুলো হচ্ছে যে আমি বাজার থেকে ধুয়ে নিয়ে এসে সবসময় আমি ক্লিন করে তারপরে ফ্রিজে রেখে দেই। আর কাজ করার ১ ঘন্টা আগে আমি এগুলো বের করে রাখি। এখন যেহেতু অনেকটাই ঠান্ডা তো আপনারা ডিম বেশ কিছুদিন যদি বেশি করে কিনে আনেন তাহলে বাহিরেই রেখে দিতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেনও তাহলে বেশ কিছু সময় আগে বের করে রেখে দিতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু আপনারা এই কেকের কাজ করতে পারবেন না। তো এখানে আমি ৪ টা ডিম নিয়েছি যার ওজন হয়েছে প্রায় ২২৪ গ্রামের মতো। আর যেখানে আগে মনে হয় সম্ভবত 10 প্লাস হয়েছিল। তো যাই হোক আমি এখানে এভারেজ ২০০ গ্রাম ধরে নিলাম। আর প্রত্যেকটা ওজন আমি ডিমের ওজন আমি ধরে নিলাম ৫০ গ্রামের একটু উপরে বা ৫০ গ্রাম এরকম। তো এখানে আমি টোটাল আমি ৪ টা ডিমের জন্য ১০০ গ্রাম দিয়ে দিব চিনি। আসলে এটাই হচ্ছে স্পঞ্জ কেকের রেশিও যে 2:1:1 মানে আপনি যতটুকু ডিম নিবেন তার অর্ধেক পরিমাণ চিনি নিবেন আর যতটুকু চিনি নিবেন ততটুকু ময়দা নিবেন। তো এখানে ডিম আর চিনিটাকে আমি মেপে একটা সাইডে রেখে দিলাম। এখানে চিনিটা আপনারা দানা চিনিও ইউজ করতে পারেন কিন্তু আমি চিনিটাকে পাউডার করে রেখেছি এতে করে আমার সময়টা অনেক কম লাগবে। এখানে আমি শুকনো উপকরণ মেপে নিব। তো প্রথমেই আমি ময়দাটাকে মেপে নিব। এখানে ৪ টা ডিমের জন্য ১০০ গ্রাম নিয়েছিলাম চিনি আর এখানে আমি ১০০ গ্রাম নিয়ে নিলাম ময়দা। আপনারাও এখানে ১০০ গ্রাম ময়দা নিয়ে নিবেন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব ১০ গ্রাম। তো এখানে আপনারা ১০ থেকে ১৫ গ্রাম দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি ১০ গ্রাম দিয়ে দিলাম। আর এই ৪ টা ডিমের জন্য আমি বেকিং পাউডার দিয়ে দিব ৪ গ্রাম। বেকিং পাউডারের মেজারমেন্টটা আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন। এইটা যদি একটু কম হয় তাহলে কিন্তু কেকটা ফুলবে না। আসলে এইটার উপরেই কেকটা নির্ভর করে। তো আমি যে মেজারমেন্ট বলে দিলাম সেম এটাই করবেন। আপনারা কিচেন স্কেলের দিকে তাকাবেনই না। কারণ আমার কিচেন স্কেলটা আজকে আ ওজনটা উল্টাপাল্টা আসতেছিল। মানে যে রেশিও বলে দিছি সেটাই। আপনি ৪ টা ডিম নিবেন, ২ পাউন্ড কেকের জন্য ১০০ গ্রাম চিনি নিবেন, ১০০ গ্রাম ময়দা নিবেন, ১০ গ্রাম কর্নফ্লাওয়ার নিবেন আর ৪ গ্রাম নিবেন বেকিং পাউডার ব্যাস। আর এখানে যদি ১ পাউন্ডের কেক করতে চান তাহলে আপনারা এই অর্ধেক মেজারমেন্ট নিয়ে নিবেন। যদি ডাবল করতে চান ৪ পাউন্ড তাহলে ডাবল নিয়ে নিবেন। তো এই তো ছিল একেবারে সোজা হিসাব। আপনারা এখান থেকে ১ পাউন্ডের মেজারমেন্ট বের করে আপনারা ১০০ পাউন্ড পর্যন্ত ইজিলি এভাবেই রেডি করে নিতে পারবেন। তো এখন এই ডিম চিনির মিশ্রণটাকে আমি বিট করে নিব। তো ইলেকট্রিক বিটারটা আমি একটু সাইডে রেডি করে নিচ্ছি। আর ইদানিং আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি আমার এই চ্যানেলে আমি কিন্তু কোনো ভিডিও সেরকমভাবে কাট করিনি, কাট করছি না। মানে লাইভ যেরকম হয় সেরকমই দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। কারণ আপনারা যেন একটু হলেও উপকৃত হন। আর আমি মনে করি যে আমার এই ভিডিওগুলা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন বা এভাবে প্র্যাকটিস করেন, আমি মনে করি অন্তত যে আপনাদের আর অন্য কোথাও কোর্স করার দরকার হবে না।
তো এখন আমি বিটারের 2 স্পিডে রেখে আমি এইটাকে একটু বিট করে নিব। অনেকেই জিজ্ঞাসা করেন যে ডিমের ফর্ম হতে কেমন টাইম লাগে? এই যে আজকে ঘড়ি ধরে দেখে নেন। এখানে আমি একটু কাট করে নেই, ফাস্ট করে নেই। যেভাবে করেছি সেভাবেই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম গভীর একটু বোল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের মেরাংটা খুবই দ্রুত হয়। এটা আসলে আপনি কতটুকু ডিমের ফর্ম রেডি করতে চাচ্ছেন তার উপর নির্ভর করে যে কতটুকু সময় লাগবে। এখানে যদি দানা চিনি ইউজ করতাম তাহলে তুলনামূলক আরও একটু সময় লাগতো। এখানে পাউডার চিনি ইউজ করেছি। এখানে চিনি গলানোর কোনো ব্যাপার নাই। চিনিটা এমনিই মেল্ট হয়ে যাবে ডিমের ফর্ম করতে করতেই। তাই জন্য এখানে ডিমের ফর্মটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। যদি দানা চিনি হতো তাহলে বিটারের একদম লো স্পিডে রেখে আমি চিনিটাকে আগে গলে নিতাম, তারপরে আমি ডিমের ফর্ম করে নিতাম। তো বিটার একটানা কিন্তু চালানো যায় না। আপনারা সবাই জানেন যে ইলেকট্রিক বিটার একটানা চালালে আপনার বিটারটা জ্বলে যায়, পুড়ে যায়। তো এটা একটু থেমে থেমেই চালিয়ে নিতে হবে। আর এখানে সাইডে লেগে যাওয়া ব্যাটারগুলো আপনাকে স্প্যাচুলা দিয়ে বাটির মাঝ বরাবর দিয়ে দিতে হবে। কারণ ডিমের মাঝ বরাবর মানে বাটির মাঝ বরাবর ঠিকই ফর্ম হতে চায়, সাইড দিয়ে ফর্ম হতে অনেক বেশি টাইম লাগে। আমি আসলে একেবারে যে খুঁটিনাটি বিষয়গুলো সবই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। সত্যিকার অর্থে আমি চাই যে আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখুন। তো ডিমের ফর্মটা এই যে এরকম হবে, একটা পর্যায়ে দেখবেন যে ফর্মের কালার সাদা হয়ে আসবে এবং হাতের সাথে একটু শক্ত, শক্ত লাগবে। এখন কিন্তু আমি বিটারে স্পিড 3 তে রেখেছি। কারণ মিয়াকো 190 ওয়াটের এই বিটার 3 তেই অনেক ভালো সার্ভিস আমাকে দেয়। তো এটা আমি বেশিরভাগ সময় 3 এ, 2 এ, 4 এ রেখেই আমি কাজ করি। হাই স্পিড বলতে আমি 4 এ দিয়ে কাজ করি। 5 এ দিয়ে আমি কখনোই কাজ করি না। তো বিটারটা একটা পর্যায়ে আমি বন্ধ করে নিলাম। আর দেখেন ডিমের ফর্ম কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে। আর এইটাকে আপনি যখন কাঁটা দিয়ে মানে বিটারের কাঁটা বা স্প্যাচুলা দিয়ে উপর থেকে আপনি ফেলবেন, তখন এইটা ভাঁজ, ভাঁজ হয়ে পড়বে, ড্রপ আকারে পড়বে। একেবারে মিশে যাবে না সাথে, সাথে। তখনই বুঝতে হবে যে ডিমের ফর্মটা একেবারে পারফেক্ট হয়েছে। বিটারের কাঁটার দিকে একটু তাকালেই কিন্তু বুঝতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স যদি আপনারা অথেন্টিকটা ইউজ করেন রেডম্যানে, তাহলে ১-২ ফোঁটা দিয়ে দিলেই হয়ে যায়। আর এখানে আমি যেহেতু ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি, তাই ২ পাউন্ড কেকের জন্য আমি ২ চা চামচ দিয়ে দিলাম। তো এসেন্স দিয়ে আমি আর ১০ সেকেন্ডের মতো বিট করে নিব। এই পর্যায়ে কিন্তু হাই স্পিডে রাখবেন না। নরমালে রেখে বা মিডিয়ামে রেখে আপনারা শুধু ভ্যানিলা এসেন্সটা এই ফর্মের সাথে মিশিয়ে নেবেন। দেখেন ডিমের ফর্মের কালারটাই কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এই যে আমি ব্যাটারটা আবার একটু উপর থেকে ছেড়ে দিয়ে দেখাচ্ছি যে এটা কি ভাঁজ, ভাঁজ আকারে পড়ছে। তো এখন বিটারের কাঁটা থেকে আমি এটাকে ক্লিন করে নিয়ে নিবো। যেহেতু এগুলা একটু নষ্ট করার কি দরকার? আমরা যেহেতু মেপেই নিছি। আর আমি কিন্তু কাজ করার আগেই হাত ক্লিন করে নিছি। অনেকেই বলতে পারেন যে আপু হাত মানে হাতে গ্লোভস কেন পরেন নাই? আসলে আমার মনে হয় কি জানেন? গ্লোভস পরে গ্লোভস তো ওয়াশ করে আবার ওই একটু ঝামেলা হয়। আর আপনি হাত দিয়ে কাজ করছেন, হাতটা জাস্ট ওয়াশ করে এসে আবার কিন্তু হাতটা মানে মুছে নিয়েই কাজ করা যায়। আর এই কাজগুলো করার সময় পানি লাগলে দেখা যায় যে কাজগুলো ভালোভাবে পারফেক্ট হইতে চায় না। ডিমের ফর্মেও কিন্তু একটুও পানি লাগা যাবে না। বাটি, তারপরে এই যে বিটারের কাঁটা সবকিছুই একেবারে শুকনো থাকতে হবে। তো এখানে আমি শুকনো উপকরণগুলো যে মেপে রেখে দিয়েছিলাম মিক্সড করে, সেগুলো এখন চেলে ১ম ধাপে দিয়ে দিলাম, ২ থেকে ৩ ধাপে আমি দিয়ে দিব। আর বিটারের কাঁটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে হ্যান্ড হুইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা পাশ থেকে ঘুরিয়ে, ঘুরিয়েই আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে ডিমের ফর্ম মানে ডিমের এই ম্যারাংটা যে হয়েছে সেটা যেন কোনোভাবে বসে না যায়। আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ডিমের এই ম্যারাংয়ের সাথে শুকনো উপকরণগুলো ঠিকই মিশে যাবে। কিন্তু ডিমের ফর্মটা একেবারেই বসে যাবে না। তো আমি দ্বিতীয়বারও দিয়ে দিলাম। এখন এটাকে আমি আলতো হাতে আবারও মিশিয়ে নিব।
অনেকেই এই শুকনো উপকরণগুলো মিশাতে পারেন না। একটা জিনিস আপনারা নতুনরা মাথায় রাখবেন, এখানে শুকনো উপকরণের পরিমাণ কিন্তু খুবই কম। ডিম, চিনি এটার পরিমাণই কিন্তু বেশি। তো এটা আপনাকে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে মিশাতে হবে। এই যে আজকের এই ভিডিওটা যদি দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা টাইম নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একটুও ফাস্ট করিনি। শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য যে সুন্দরভাবে যেন বুঝতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার রেসিপি এই একদম A to Z যদি ফলো করেন আপনাদের ১ম বারেই একটা নো ফেল কেক রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি নিচ থেকেও একটু মিশিয়ে উপরের দিকে ঝাঁকি দিয়ে এরকম ফেলে দিচ্ছি। এতে করে হবে কি, যদি একটু শুকনো উপকরণ থাকে সেটাও কিন্তু এর সাথে সুন্দর করে মিশে যাবে। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি বিটারের কাঁটাটা আমি তুলে নিব। নিয়ে বিটারের কাঁটার সাথে যে ব্যাটারগুলো লেগে থাকবে এগুলোও হচ্ছে যে আমি বিটারের কাঁটা থেকে নিয়ে বাটিতে রেখে দিব। তো কাঁটাটা এখন আমি সাইডে সরিয়ে রাখবো। আর স্প্যাচুলা দিয়ে আমি বাটির চারপাশ আবারও একটু ক্লিন করে আবারও একটু হালকা হাতে মিক্সড করে নিব। কিভাবে করে নিচ্ছি ভিডিওতে একটু খেয়াল করবেন। অনেকেই আমাকে ইনবক্স করেন আমাদের পেজে। তো আর এখানেও অনেকে কমেন্টস করেন, জানতে চান যে আপু আপনি কি কোর্স করান কিনা? আমি আগে কোর্স করাতাম, তো এখন আমি আমার পার্সোনাল কিছু কারণে আমি কোর্স করাই না। তো আপনারা যদি বাসায় খাওয়ার জন্য হয় তাহলে আপনারা এই মানে রেসিপিগুলো ফলো করে এইগুলা দেখেই আপনারা হচ্ছে একেবারে পারফেক্ট কেক রেসিপি রেডি করতে পারবেন। আপনাদের আলাদা কোনো কোর্স করার দরকার হবে না। আর যদি আপনারা প্রফেশনালভাবে বিজনেস করতে চান, কিছু করতে চান, তো তাহলে আপনাদের অবশ্যই একটা প্রফেশনাল কোর্স নেওয়াই ভালো। সুযোগ যদি থাকে অফলাইনে করার, অফলাইনে করবেন। আর যদি না থাকে অনলাইনে কোথাও যেকোনো কোথাও থেকে কোর্স করে নিতে পারেন। তো আমি আপাতত আসলে কোনো কোর্স করাচ্ছি না আমার পার্সোনাল সমস্যার কারণে। তো এখানে আমি ৬ ইঞ্চি কেক মোল্ডে এখানে ২৪০ গ্রামের মতো আমি কেক ব্যাটার দিয়ে দিব। কারণ এখানে চাইলেও আমি অতিরিক্ত ব্যাটার দিতে পারবো না। দিলে দেখা যাবে যে অতিরিক্ত ফুলে তখন আবার কেকটা চুপসে যাবে। তো ব্যাটারে যত মানে মোল্ডে যতটুকু জায়গা হবে ঠিক ততটুকুই দিতে হবে। আর এই মোল্ডগুলাতে আবার পরিমাণে বেশি দেওয়া যায়। কিন্তু আমি চাচ্ছিলাম যে ২ টাতেই সমান, সমান দিতে ১০০ গ্রামের মতো। তো এখানে ১২৪ গ্রাম পড়ছে, সমস্যা না, আমি একটু তুলে নিচ্ছি। নিয়ে বাকিটাকে আমি হচ্ছে যে আরেকটা যে মোল্ড আছে এই যে এটাতে হচ্ছে যে আমি দিয়ে দিব। একটু কম হলে আমি আবার ওইটা থেকে তুলে এটাতে দিয়ে দিব। তো আমি যে মেজারমেন্টে করেছি ১০০ গ্রাম করে খুব ভালোভাবেই হবে। আর বেন্তো বক্সেরও কিন্তু একটা মাপ আছে। আমি চাইলেও এই কেকটার বেশি উঁচু করতে পারবো না, কারণ এগুলো বেন্তো বক্সে কেক ডেলিভারি হবে। যেটার ভিডিও আমি আমাদের পেজে অলরেডি আপলোড করে দিয়েছি। আর ওই বক্সের মাপে তৈরি করতে গেলে দেখা যাবে এখানেও ব্যাটারটাকে মেপেই নিতে হবে। এখানে ১০০ গ্রাম ব্যাটারই হচ্ছে দিয়ে দিতে হবে। আর ৩ টা লেয়ার করতে হবে কেকের বেক হওয়ার পরে। তো আমার ব্যাটার মেপে নেওয়া হয়ে গেছে। আমি টেবিলটা একটু ক্লিন করে নিলাম। আর এখানে হচ্ছে যে আমি এখন কাঠি দিয়ে একটু নেড়ে দিব, কারণ এর ভেতরে অনেক বাবলস ক্রিয়েট হয়ে আছে। তো এইভাবেই যদি আমি ওভেনে কেক বেক হতে দেই, কেক বেক ঠিকই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কেকটা কাটার পরে দেখবেন কেকের লেয়ারের ভেতরে ছিদ্র, ছিদ্র হয়ে আছে। তো ওইজন্য আরকি এখানে কাঠি দিয়ে নেড়ে দিয়ে দিবেন আরকি। বাতাসগুলো তাহলে বের হয়ে আসবে। তারপরে এই মোল্ডের ভেতরে কিন্তু সমানভাবে এটা বেক হবে। কোথাও উঁচু-নিচু হবে না এভাবে করে দিলে। তো কাঠি দিয়ে একটু নেড়ে নেওয়ার পর এগুলোকে ১ থেকে ২ বার একটু ট্যাপ করে নিতে হবে। বাতাস থাকলে সেগুলো বের হয়ে যাবে। এইটা এখন আমি ওভেনে বেক হতে দিব। তো আমার হচ্ছে ওভেনটা মিয়াকো ৩৬ লিটার এই যে ওভেন। তো আপ ডাউন হিট অন করে তো আমি এখানে আ উপরের ফাংশনটা অফ রেখেছি। আর তাপমাত্রা দিয়েছি ১৮০ ডিগ্রি। আর সিলেক্টরে এইটা নিচ এবং উপর থেকে হিট পাবে, যেটা আপ ডাউন বললাম। আর টাইম দিয়েছি আমি ৩৫ মিনিটের জন্য। তো একেক জনের ইলেকট্রিক ওভেনে একেক রকম টাইম লাগে। তো ৩৫ মিনিট আমার কেকটা বেক হয়ে গেছে পরে। তো আমি এটা বের করে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে আমি
এখানে চকলেট গানাশ রেডি করে নিব, যেটা আমি ভ্যানিলা স্পঞ্জ কেকে ইউজ করি। তো এখানে আমি যতটুকু চকলেট নিয়েছি ঠিক ততটুকুই, মানে তার অর্ধেক পরিমাণ নিয়েছি হুইপড ক্রিম। মানে যতটুকু চকলেট তার অর্ধেক পরিমাণ নিয়েছি হুইপড ক্রিম। আসলে এই হোয়াইট চকলেটের রেশিওটা কিন্তু একটু অন্যরকম। আ তো এইটা হচ্ছে 3:1, মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ইউজ করতে হয়। সেটা কেকের উপরে ইউজ করার জন্য। যেহেতু আমি এটা কেকের লেয়ারে ইউজ করব, তাই যতটুকু চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি হুইপড ক্রিম। তো ২ টাকে এই ডাবল বয়লারে আমি একটু ১ম এ হিট করে নিয়েছি। তো এটা ডাবল বয়লারে আপনারা মেল্ট করে নিতে পারবেন বা সরাসরি চুলায়ও করে নিতে পারবেন। কিন্তু আমি চকলেট আর হুইপড ক্রিমটা এই যে কেক বেক হওয়ার পর ওভেনটা গরম হয়েছিল, ওভেনের ভিতরে একটু দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে নিয়ে এই যে মেল্ট করে নিলাম। এখন এটা কেকের লেয়ারে একেবারে পারফেক্টভাবে ইউজ করা যাবে। তো মিক্সড করা হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিব। আর এখানে আমি ক্রিমটাকে বিট করে নিব। এখানে আমি ৩০০ গ্রাম নিয়েছি হুইপড ক্রিম। আর এখানে আজকে আমি এভার হুইপড ক্রিমটা ইউজ করছি। আর এই ক্রিমের মধ্যে ১ টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর ১ টেবিল চামচ দিয়েছি আইসিং সুগার। ১ম এই দিয়ে নিয়েছি। নিয়ে একটু মিক্সড করে নিলাম। আর এখন এটাকে হচ্ছে যে আমি বিট করে নিব। ১ম এ আমি লো স্পিডে বিট করে একটু ফর্ম করে নিব। তারপরে হাই স্পিডে দিয়ে ৩-৪ মিনিট বিট করলে তারপরে দেখবেন যে হয়ে যাবে। এইটাও হচ্ছে ডিমের ফর্মের মতোই, মানে যতটুকু টাইম লাগবে ওইটা আরকি। বেশি হলে বেশি টাইম লাগবে, কম হলে কম টাইম লাগবে। আর এই হুইপড ক্রিম যখন ইউজ করবেন একেবারে লিকুইড করে কিন্তু নিতে হবে। এবার হুইপটা আপনার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর এই ক্রিমটা কিন্তু তুলনামূলক বাজারে যে ক্রিমগুলা পাওয়া যায় সবগুলো থেকে এটা একটু অনেক বেশি ফোলে। তো এই এখানে হচ্ছে যে আপনি হচ্ছে বিট করে নিবেন। তো এই যে এখন কিন্তু একটু ফর্ম হয়ে আসছে, এখনও পারফেক্ট হয়নি। এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর ক্রিমের মধ্যে একটা ভাঁজ তৈরি হয়ে যাবে। তো এখন কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, হাই স্পিড করে দিয়েছি। দিয়ে এখন আমি বিট করে নিব বেশ কিছুক্ষণ। আপনি যদি বাসার প্র্যাকটিসের জন্য হয় তাহলে আপনারা প্রথম আপনারা ট্রপিক্যাল, ইনস্টা হুইপ এই ক্রিমগুলো ইউজ করতে পারেন। এগুলো আপনারা ফ্রিজে একটু ইউজ করে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে আমার সাজেশন হচ্ছে যে এভার হুইপটি খাবেন। আর শেখার জন্য হলে ওগুলা ইউজ করতে পারেন। এভার হুইপড অলওয়েজ বেস্ট। এভার হুইপটের পর আরেকটা আছে ভিভো রেড, ভিভো হোয়াইট, এগুলো ইউজ করতে পারেন। কিন্তু ভিভো হোয়াইটের কিছু সমস্যা আছে নতুনদের জন্য আরকি। পারফেক্টভাবে হয়তো বিট করতে পারবেন না। তারপরে ১ মাসের মধ্যে ওটা ইউজ করে শেষ করতে হয়। তো আপনারা ডিপ ফ্রিজে রাখা ক্রিমগুলো নিবেন। তাহলে আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন। ক্রিমটা কিন্তু আমার কথা বলতে হয়ে গেছে একেবারে স্টিফ, দেখতেই পাচ্ছেন। তো এখানে এর মধ্যে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি ১ পাউন্ডের যে কেক সেটা আমি ১ম এ রেডি করে নিব। তো ১ পাউন্ড কেকটাকে আমি ঠান্ডা করে নিয়ে নাইফ দিয়ে চতুর্দিক থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ৩ টা লেয়ারে কাট করে নিব। কেকটা দেখেন একেবারে পারফেক্ট হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি সুন্দর করে ৩ টা লেয়ার করে নিব। আর এই হাত ঘুরিয়ে ১ম এ একটু দাগ করে নিবেন। তারপরে এভাবে কাট করে নিবেন। তাহলে দেখবেন যে লেয়ারটা একেবারে সমান হবে। তো এই তো আমার কেক কাটিং হয়ে গেছে। এখন আমি বোর্ডটাকে ক্লিন করে নিয়ে এখানে আমি বোর্ডের উপরে কেকটাকে ডেকোরেশন করে নিব। তো ৬ ইঞ্চি মোল্ডে যেহেতু আমি কেকটা বেক করেছি, তো তাই জন্য এখানে আমি ৮ ইঞ্চি বোর্ড নিয়েছি। মানে ২ ইঞ্চি বড়। কেক বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকের মাঝ বরাবরের লেয়ারটা আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ। তো সুগার সিরাপটা পরিমাণ মতো দিতে হবে। আপনারা নতুন অবস্থায় না বুঝতে পারলে এই যে ব্রাশের সাথে নেবেন আর একবার করে দিবেন চতুর্দিকে। কারণ এই স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া কিন্তু খাওয়া যায় না। আবার পরিমাণে বেশি হলেও কিন্তু খাওয়া যাবে না। মানে খেতে ভালো লাগবে না। কেক কাটার পর দেখবেন সুগার সিরাপের বন্যা বয়ে যাচ্ছে। তো সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম ক্রিম। এখানে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিলাম। চাইলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। এটা হচ্ছে যে আপনাদের পছন্দ মতো। ক্রিমটাকে একটু সমান করে নিয়ে এখানে আমি দিয়ে দিব চকলেট গানাশ। চকলেট গানাশ দিলে এই কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে যারা কেকের মধ্যে মিষ্টি খেতে কম পছন্দ করেন এখানে চকলেট গানাশটা ইউজ করবেন না। আর টার্ন টেবিলের নিচে আমি একটা টিস্যু দিয়ে দিলাম, কারণ আমার কাজ করতে অসুবিধা হচ্ছিল। বারবার স্লিপ করছিল এই বোর্ডটা। আমি সবসময়ই কেক বোর্ডের নিচে টিস্যু ইউজ করি। তো এখন ভুলে গিয়েছিলাম, তো দিয়ে নিলাম। এখানে আমি কেকের আরও একটা লেয়ার দিয়ে দিব।
তারপর দিয়ে দিব এইটার উপর সুগার সিরাপ। তো লেয়ারটাকে আমি প্রথমেই সমান করে বসিয়ে দিলাম কেকের উপরে। এখন আমি ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপর আবারও সেই প্রথমের মতো দিয়ে দিব পরিমাণ মতো ক্রিম। ক্রিমটাকে সমান করে নিয়ে এইটার উপরে আমি দিয়ে দিব চকলেট গানাশ। চকলেট গানাশটাকে সমান করে নিয়ে আমি কেকের যে একেবারে শেষ লেয়ার ছিল সেটা দিয়ে দিব একেবারে উপরে। লেয়ারটাকে সমান করে নিলাম হাত দিয়ে চেপে চেপে। এখন এইটার উপরে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা মিল্ক সিরাপও ইউজ করতে পারেন। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণ ক্রিম নিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নিব। কেকের মধ্যে সুন্দর একটা স্মুথ ফিনিশিং আনার জন্য নতুনদের বলবো অবশ্যই ক্রাম কোট করে নেবেন কেকটাকে ভালো করে। তাহলে ফাইনাল ফ্রস্টিংয়ের সময় কেকের গুঁড়িগুলো আর উপরে ভেসে উঠবে না। ক্রাম কোট করে এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিবেন 10 মিনিটের জন্য। আমার ক্রাম কোট করা হয়ে গেছে। এখন আমি টিস্যু দিয়ে বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ আমি ফাইনাল ফ্রস্টিং করে নিব। প্যালেট নাইফের সাহায্যে প্যালেট নাইফে আলতো করে অল্প একটু করে ক্রিম নিচ্ছি আর কেকের মধ্যে অ্যাপ্লাই করছি। এভাবে যদি আপনাদের সমস্যা হয় তাহলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে আপনারা কেকটাকে কভার করে অল্প সময়ের মধ্যেই কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন। প্যালেট নাইফ দিয়ে সাইডটাকে আমি সমান করে দিলাম, দিয়ে অল্প একটু ক্রিম নিয়ে এবার উপরেও আমি সমান করে দিব। অনেকেই জিজ্ঞাসা করেন একটা কেক আপনার ফিনিশিং করতে কত বেশি টাইম লাগে, কত সময় লাগে। তো এই যে আজকের ভিডিও আমি কাট করে নিই, এইটা থেকেই আপনারা বুঝতে পারবেন যে আমার কতটা সময় লাগে। একটা কেক একেবারে বেক করা থেকে যদি বলি, ডেকোরেশন, প্যাকেজিং সব কিছু মিলিয়ে দেখা যায় যে 2-2.5 ঘন্টা লেগেই যায়। বিভিন্ন প্রসেসিং থাকে যেগুলো কিনা ধাপে ধাপে করতে হয়। তো আমার কেকটা ফিনিশিং করা হয়ে গেছে। এখন উপরে স্মুথ ফিনিশিং করার জন্য প্যালেট নাইফটাকে দিয়ে প্রত্যেকবার টান দিব আর প্যালেট নাইফের উপরে লেগে থাকা ক্রিমটাকে ক্লিন করে নিব। তো এখন প্যালেট নাইফটাকে একবারে ক্লিন করে নিয়ে এখানে আমি আরও একবার উপরে সমান করে নিব। আর এখানে আমি সাইডটাকেও আবারও হচ্ছে যে টিস্যু দিয়ে আমি বোর্ডটাকে ক্লিন করে নিলাম। এখন এই কেকটাকে আমি সাইডে রেখে দিব। এই কেকটা হবে প্রিন্সেস থিম কেক। তো এই কেকটাকে আমি সাইডে রেখে দিয়ে কেকের উপরে যে ফুলগুলো হবে সেই ফুলগুলো আমি রেডি করে নিব। তো এখানে আমি ইউজ করা একটা বোর্ড নিয়েছি। এই বোর্ডটাকে ফ্রিজে রাখার কারণে বারবার ইউজ করেছি জন্য একটু ময়লা চলে আসছে। তো মানে হয়ে গেছে পানি ভিজে যাওয়ার কারণে, এটা কিন্তু ময়লা না। তো এখানে আমি জাস্ট এই ফুলগুলো রেডি করে কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি কেকের উপরে অ্যাপ্লাই করব। এখানে আমি 224 নাম্বার রোজ নজেল দিয়ে এই ফুলগুলো আমি রেডি করে নিচ্ছি। 5টা করে পাপড়ি দিতে হবে। একটা পাপড়ি প্রথমে দিলেন, তারপরে সেই পাপড়ির নিচ থেকে শুরু করে আরেকটা পাপড়ি। আর লাস্টের পাপড়িটা একটা পাপড়ির উপর উঠে যাবে। যেমনটা ভিডিওতে দেখিয়ে দিলাম। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। খুবই সহজ। ফুলগুলো করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এখন যেহেতু ঠান্ডা আবহাওয়া, তো করে সাইডে রেখে দিলেই দেখবেন যে এই ঠান্ডা আবহাওয়াতেই ক্রিম মানে ফুলগুলো শক্ত হয়ে যাবে। তখন খুব সহজেই কেকের উপর বসাতে পারবেন। তো এইভাবে একটা আলাদা জায়গায় ফুলগুলো করে নিয়ে কেকের উপর বসালে ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগে। তো চাইলে আপনারা সরাসরি কেকের উপরেও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন এই কেকের মধ্যে আমি একটা প্রিন্সেসের ড্রেস করে দিব। তো সেইজন্য আমি ক্রিমটাকে কালার করে নিব। এখানে রেড ম্যানর সেরি রেড কালারটা অল্প পরিমাণে ইউজ করেছি। আর এই সুন্দর কালারটা চলে আসবে।
ক্রিমের মধ্যে কালার মেশালাম কিভাবে একটু দেখে নিয়েন। ক্রিমের মধ্যে আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে কালার মিশিয়ে নিতে হয়। তো আলতো হাতে করে নিয়েছি। এখানে আমি একটু কিন্তু ফাস্ট করে দিয়েছি। এত জোরে কিন্তু কখনোই মেশানো যাবে না। তাহলে ক্রিম কিন্তু আর ক্রিম থাকবে না। একেবারে লিকুইড হয়ে যাবে। তো এখানে কালার মেশানো আমার হয়ে গেছে। এখন এই ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব। ওই যে নজেল দিয়ে আমি ফুলগুলো রেডি করে নিলাম 224 নাম্বার রোজ নজেল, সেই সেম নজেল দিয়েই আমি ডিজাইন করে নিব কেকের উপরে। তো এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে প্রথমে ক্রিমটা নিয়ে নিব। কেকের উপরে যে প্রিন্সেস সফিয়ার কে এই ছবিটা বসিয়ে দিব, এগুলো আপনারা বাইরে কিনতে পাবেন। আবার হচ্ছে যে গুগল থেকে ছবি নিয়ে এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট করেই আমি নিয়েছি আর সরাসরি এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। আর এই ছবিটাকে দীর্ঘ সময় মানে এই কেকের উপরে ভালো রাখার জন্য এটা আমি টেপ দিয়ে ২ টা পাশ আটকে নিয়েছি। যেটা ভিডিওতে দেখাতে পারিনি। আর এখানে ডিজাইন করার জন্য একটু মার্ক করে নিচ্ছিলাম। এখানে বিভিন্ন নজেল দিয়ে ডিজাইন করা যেতে পারে। তবে কাস্টমার আমাকে যে ডিজাইন দিয়েছিলেন রেফারেন্স পিক, তো সেখানে যেরকম ডিজাইন ছিল তো সেভাবেই দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে রোজ নজেলটাকে একটু উল্টা হাতে ঘুরিয়ে নিবেন। তাতে করে আপনার হচ্ছে যে ড্রেসটা দেখতে সুন্দর লাগবে কেকের উপরে। মনে হবে যে ড্রেসটা একটু ছড়িয়ে আছে। মানে চিকন পাশটা নিচে দিবেন আর মোটা পাশটা উপরে দিবেন। ছোট বাচ্চারা কিন্তু এই টাইপের কেকগুলো অনেক বেশি পছন্দ করে। আর এই কেকটা হচ্ছে যে আমি এবার রেডি করে আমি ফ্রিজে রেখে দিব কিন্তু। তো আমরা নরমালি কেক যেদিন ডেলিভারি করি তার আগের দিন কেক নিয়ে থাকি। যেহেতু এগুলা হুইপড ক্রিম, ভালোভাবে ফ্রিজিং না করলে কেকগুলা ডেলিভারি করা যায় না। আমরা আর্জেন্ট অর্ডার নেই না বললেই চলে। কারণ স্পঞ্জ কেক আপনার হচ্ছে ফ্রিজে রেখে ভালোভাবে সেট না করলে খেতেও কিন্তু মজা লাগে না। আ প খাওয়ার মানে মজার জন্যও আরকি ফ্রিজে ৬ ঘন্টা বা ৫ ঘন্টার মতো মিনিমাম রাখতে হয়। তাহলে সুগার সিরাপ, ক্রিম এগুলা কেকের সাথে ভালোভাবে সেট হয়। তো এই যে আমি নিচের থেকে মানে পাপড়ি দিচ্ছিলাম। এগুলো পাপড়ি বললাম। তো প্রত্যেকটা পাপড়ি আমি উপরে যত উঠছিলাম ততটা কমিয়ে, কমিয়ে নিচ্ছিলাম যে এরকম দেখতে আরকি সুন্দর লাগে। যেখানে এখন কিন্তু ড্রেসটা একদম ছড়িয়ে আছে মনে হচ্ছে মানে গাউনটা। এখন আমি ওই যে আগে থেকে রেডি করে রেখেছিলাম ফুলগুলো, সেই ফুলগুলো আমি কেকের উপরে সরাসরি সেট করে দিব। দেখবেন যে কত সুন্দর লাগে। সরাসরিও কেকের মধ্যে এই ফুলগুলো করে দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে করলেই বেশি ভালো লাগে। তো এই তো ফুলগুলো কিভাবে সেট করে দিচ্ছি একটু দেখে নিয়েন। তো ফুলগুলো একটু ফাঁকা ছিল, আমি একটু সাইড থেকে মানে মাঝখান বরাবর নিয়ে এলাম। আর ফুলগুলোর মাঝখানে আমি এই পিঙ্ক কালার ক্রিম দিয়ে একটু রেনু করে দিচ্ছি। তারপর অল্প কিছু সুগার বল দিয়ে দিব। আর এখানে আমি একটা বাটারফ্লাই বসিয়ে দিলাম পিঙ্ক কালার। এই বাটারফ্লাইটা রেডিমেড কেনা। আর এখানে হচ্ছে আমি কিছু লিখে নিব, সেটা অফ স্ক্রিনে আমি লিখে নিব। আর এখানে এই যে সুগার বলগুলো দিয়ে দিলাম। তো দেখেন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। আর আমার কাস্টমার এই কেকটা আমি ডেলিভারি করেছিলাম ৪০ মিনিটের দূরত্বে। অনেকটাই দূরে আরকি। তো অনেক রিভিউ ভালো দিয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় কেক রেডি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই ছোট সাইজের একটা কেক ডেকোরেশন করব। এইটাকে অনেকে বেন্তো কেক বলে। তো এই কেকটা কত ইঞ্চি মোল্ডে বেক করি, কতটুকু ওজন হয় এবং কিভাবে কেকটাকে রেডি করি, ডেলিভারি করি সবই থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমেই এখানে একটা ডিম দিয়ে আমি ৪ ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করে নিয়েছি। আর তারপরে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমোল্ড করে ৩ টা লেয়ারে কাট করে নিচ্ছি। তো এই কেকটাকে আ আ ইস এটা হচ্ছে স্পঞ্জ কেক। তো এখানে ১ ডিমের হচ্ছে যে কেক বেক করলে ৪ ইঞ্চি মোল্ডে ৩ টা লেয়ার হয়। আর প্রত্যেকটা কেকেরই কিন্তু মোল্ডের একটা নির্দিষ্ট মাপ থাকে। তো এটা ৪ ইঞ্চি মোল্ডেই বেক করতে হবে। না হলে এই কেকগুলো আমরা যে বক্সে ডেলিভারি করি সেই বক্সে কিন্তু ডেলিভারি করতে পারবেন না। তো এখানে আমি অন্য বক্সে যেহেতু কেকটাকে ডেলিভারি করব, তো তার জন্য এখানে আমি বাসায় এই বক্স বোর্ডের উপরেই আসলে বেশ কয়েকবার কেক রেডি করা হইছে, যার জন্য একটু পুরানো মনে হচ্ছে। তো সমস্যা নাই। আমি এই কেকটা এর উপরে
ক্রাম কোট এবং ডেকোরেশন করে আমি তো অন্য বক্সে কেকটাকে দিয়ে দিব। তো এখানে কেকের প্রথমে মাঝখানের লেয়ারটা দিয়ে একটু সুগার সিরাপ দিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটাকে আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব। এই ভিডিওটা আমি খুব একটা ফাস্ট করিনি বা কাট করিনি আপনাদের বোঝার সুবিধার্থে। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আ কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ। তো এখানে একটু ক্রিম দিয়ে ক্রিমটাকে সমান করে নিয়ে দিলাম চকলেট গানাশ। আর এই চকলেট গানাশটা যতটুকু আপনি চকলেট নেবেন ততটুকু হুইপড ক্রিম নিয়ে একটা গানাশ রেডি করে নিবেন। এই ভ্যানিলা কেকের মধ্যে এই চকলেট গানাশটা দেওয়ার কারণে কেকের টেস্ট বহু গুণ বেড়ে যাবে। তো এখানে আমি কেকের আরও একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে আমি আবার অল্প পরিমাণে একটু ক্রিম দিয়ে দিব। এই ক্রিমটাকেও আবার প্রথমবারের মতো সমান করে নিব। তো এখানে আমি সমান করে নিয়ে দিয়ে দিব চকলেট গানাশ। তবে কেকের মধ্যে যারা মিষ্টিটা কম খেতে পছন্দ করেন তারা এই গানাশটা স্কিপ করতে পারেন। এখানে গানাশটাকে আমি আবারও একটু সমান করে দিচ্ছি। তারপরে কেকের যে একেবারে নিচের লেয়ারটা ছিল সেটা একেবারে উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে আমি ফিনিশিং দিব। এই নিচের লেয়ারটাতে ক্রামের পরিমাণ খুবই কম থাকে আর একেবারে সমান থাকে, তাই এই পার্টটাই সবসময় কেক ডেকোরেশনের জন্য উপরে দিবেন। তাহলে কেকটাকে খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যেই আপনি ফিনিশিং দিতে পারবেন। তো উপরে আমি সুগার সিরাপ দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোট করে দিচ্ছি। অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করলেই সুন্দর মতো ক্রাম কোট হয়ে যায়। গরমের মধ্যে আপনি এই কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপর উপরে ফাইনাল ফিনিশিং দিয়ে দিবেন। এখন যেহেতু শীতের সময় তাই কাজ করতে করতেই দেখা যায় ক্রিমটা সেট হয়ে যায়। তাই আর আলাদা করে দেখা যায় যে ফ্রিজিং করার কোনো দরকারই হয় না। কেক এরকম ক্রাম কোট করে সাথে সাথেই ফিনিশিং দিয়ে দেওয়া যায়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে কাজ করে নিচ্ছি, আর যেভাবে করছি আমি সেভাবেই কিন্তু আপনাদের সাথে বলা যায় লাইভ ভিডিও তো ওভাবেই শেয়ার করছি। শুধু লাইভ না করে এটা আমি ভিডিও আকারে আপনাদের সাথে দিচ্ছি। তো এখন টিস্যু দিয়ে আমি বোর্ডটাকে ক্লিন করে নিয়ে এটা একটু সাইডে রেখে প্যালেট নাইফের সাহায্যে উপরে আমি একটু করে ক্রিম দিয়ে দিব, সাইডে একটু করে ক্রিম দিব, দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিব। তো প্যালেট নাইফের সাহায্যে নতুন অবস্থায় যদি আপনি এভাবে ফিনিশিং না দিতে পারেন তাহলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে কেকটাকে পুরো কভার করে নেবেন। তারপরে আপনারা প্যালেট নাইফ অথবা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিয়ে নেবেন। তাহলে দেখবেন সময়টাও অল্প লাগবে আর ফিনিশিংটাও খুব সুন্দর মতো খুব অল্প সময়েই করে দিতে পারবেন। আমিও কিন্তু একেবারেই তাড়াহুড়া করছি না। এগুলো আসলে কোনো রকমই তাড়াহুড়ার কাজ না। এগুলো একটু আস্তে ধীরেই করে নিতে হয়। তো আমার ক্রিম লাগানো হয়ে গেছে। এখন আমি এই স্ক্রাবার দিয়ে সাইডটাকে ক্লিন করে নিব। এইরকম আপনারা বিভিন্ন ধরনের স্ক্রাবার বাজারে কিনতে পাবেন, অথবা আপনার কাছে শক্ত যদি কোনো পেপার থাকে, ভিজিটিং কার্ডও যদি থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা কেকটাকে এইভাবে সাইডটাকে ফিনিশিং করে নিতে পারবেন। প্যালেট নাইফ দিয়ে বারবার আমি উপরে একটু করে টান দিয়ে নিচ্ছি, আর প্যালেট নাইফের সাথে উঠে আসা বাড়তি ক্রিমটা আমি বাটিতে আমি তুলে নিচ্ছি। অর্থাৎ প্যালেট নাইফটাকে আপনার বারবার ক্লিন করে নিতে হবে। তো ফিনিশিং করা হয়ে গেছে আমার। আমি বোর্ডটাকে আবারও একটু ক্লিন করে নিচ্ছি। আর কেকের উপরে আমি ডিজাইন করে দিব। তো তার জন্য আমার হচ্ছে যে একটু আ কালার ক্রিম লাগতো। তো সাদা কালার ক্রিম দিয়ে ১ম এ আমি ক্রাম কোট করে নিয়েছি। তারপরে এই যে কালার করা ক্রিমটা দিয়ে আমি কেকটাকে কভার করে নিচ্ছি। তাহলে হবে কি, অল্প একটু কালার করা ক্রিম দিয়ে আপনি কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিতে পারবেন। এতে করে অতিরিক্ত কালারও আর কেকের মধ্যে দিতে হলো না। আপনার খাওয়ার সময়ও হচ্ছে যে কেকের টেস্ট ১৯-২০ হবে না। যেকোনো গাঢ় কালারই যখন কেকের উপর এপ্লাই করবেন তখন এই টিপসটা ফলো করে আপনারা এপ্লাই করবেন। ১ম এই যদি আমি ফিনিশিং করে দিতাম এই কালার ক্রিম দিয়ে তাহলে অনেক টুকু ক্রিম আমাকে কালার করতে হতো। আমি আসলে কেকের মধ্যে সবসময় চাই অল্প কালার ইউজ করার জন্য। যত ভালো ব্র্যান্ডের কালারই হোক না কেন। এত কালার কিন্তু শরীরের জন্য ভালো না। তো আমি কিভাবে কি করছি আমি কিন্তু সবটাই দেখিয়ে দিচ্ছি, কোনো কিছুই স্কিপ করিনি। আর কেকের মধ্যে ক্রিমের মধ্যে এই কালারটা আনার জন্য আমি রেডম্যানের স্ট্রবেরি রেডটা সামান্য পরিমাণ দিয়ে এই কালারটা এনেছি। এছাড়াও আপনারা হট পিঙ্ক এবং হট পিঙ্কের মধ্যে একটু রেড কালার দিয়েও এই কালারটা আনতে পারবেন।
দেখেন কিভাবে আমি ফিনিশিং করে দিচ্ছি। ছোট হলেও টাইম কিন্তু কম লাগে না। এজন্য আমরা দেখা যায় যে ছোট কেকের অর্ডার নেই না। কারণ ছোট কেক, বড় কেক সবই কিন্তু পরিশ্রম একই। অনেকেই হয়তোবা না বুঝে বলেন যে, "আপু এটা তো অনেক ছোট কেক বা এই সেই একটু কম রাখেন।" আসলে ছোট কেকেই কিন্তু পরিশ্রমটা বেশি হয়। ফিনিশিং দিতে টাইমটা বেশি লাগে। তো উপরে আমি ডিজাইন করে নিব তার জন্য আমি স্ক্র্যাপারের সাহায্যে অথবা প্যালেট নাইফের সাহায্যে আমি প্যালেট নাইফ দিয়ে করে নিয়েছি। আপনারা যেকোনো কিছু দিয়েই মার্ক করে নিতে পারবেন। করে নিয়ে তারপরে এভাবে হচ্ছে যে ডিজাইনগুলো করে নিবেন। আর যদি আপনার হাত এমনিতেই পাকা হয়, আপনি ডিজাইন এমনিতেই করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো নতুন অবস্থায় হাত কিন্তু এরকম কাঁপাকাঁপি করে আর আমার এখনও হাত কাঁপাকাঁপি করে। তো এইজন্য আমি একটু দাগ করে নিলাম যে সবগুলো ঘর যেন সমানও হয়। আর এই কেকগুলোর উপরে না এত বেশি আসলে ডিজাইন চলে না। কিন্তু কাস্টমার চায় তো কিছু করার থাকে না। কারণ এই ডিজাইনগুলো করে দেখা যায় এই বক্সে ডেলিভারি করার সময় অনেক সময় ডিজাইনটা নষ্ট হয়ে যায়। এখানে ছোট্ট সাইজের একেবারে ১৬ নাম্বার মানে স্টার নজেল দিয়ে এখানে আমি বর্ডার ডিজাইনটা করে দিচ্ছি। একটা নজেলের অনেক রকমের পাবেন। ছোট, বড়, মিডিয়াম তো এগুলা আপনার হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী দেখে, দেখে কিনে নিতে হবে। তো এখানে আমি অফ স্ক্রিনে হচ্ছে যে রেড কালার দিয়ে নাম লিখে নিয়েছি আর উপরে কিছু ডিজাইন করে নিচ্ছি। আর কেকের মধ্যে এই রেড কালারগুলো এপ্লাই করলে একটা সমস্যা হয়। সেটা হচ্ছে যে কালারটা একটা সময় ছড়িয়ে যায়। তো আমরা কিন্তু অর্ডার নেওয়ার সময় কাস্টমারকে বলেই দেই যে এই যে কালারটা নিচ্ছেন এটা কিন্তু ছড়াতে পারে কেকের মধ্যে, ক্রিমের মধ্যে। আর এই ক্রিমের মধ্যে রেড কালার আনার অনেক ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজ মেহেরিমাস কিচেনে সেখানেও আপলোড করা আছে এবং এই চ্যানেলেও আপলোড করা আছে। চাইলে দেখে নিতে পারেন। শুধুমাত্র ট্রান্সের অয়েল বেস রেড কালার একটি কালার দিয়েই আমি ক্রিমের মধ্যেই একেবারে সুন্দর পারফেক্ট রেড কালারটা করি। আর এখানে অল্প একটু কালার আমি সবুজ কালার দিয়ে ক্রিমটাকে সবুজ করে নিয়েছি। এইটা হচ্ছে যে ট্রান্সের অয়েল বেস হ্যাঁ, ট্রান্সের অয়েল বেস গ্রিন কালারটা। তো যেকোনো গ্রিন কালার হলেই হবে। বেশি পরিমাণে একটু দিলেই এরকম গাঢ় কালারটা চলে আসবে। তো কাগজের কোণ বানিয়ে তার মধ্যে এই ক্রিমটা নিয়ে আমি এখানে কেকের উপরে এপ্লাই করে দিলাম। এই ডিজাইনগুলো কিন্তু দেখতে কেকের মধ্যে অনেক বেশি সুন্দর লাগে। এটা একটু শক্ত ধরনের কাগজ দিয়ে আমি কোণ বানিয়ে নিয়ে কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপারের ভেতরেও এই ক্রিম নিয়ে এভাবে কাজ করে নিতে পারেন, লিখে নিতে পারেন। এটা কিন্তু খুবই সুবিধা হয়। কারণ দেখা যায় পাইপিং ব্যাগের মধ্যে অল্প একটু ক্রিম নিয়ে কাজ করা যায় না। তো এই তো আমার কেকটা একেবারে ডেকোরেশন কমপ্লিট। এখন এটাকে আমি কেকটাকে উপরে আবারও হচ্ছে যে একটু হোয়াইট কালার ক্রিম দিয়ে লিখে নিয়েছি। কাস্টমার আসলে এভাবেই দিতে বলেছিলেন। তো এখন আমি এটাকে প্যাকেজিং করে নিব। বোর্ডের উপর থেকে আমি প্রথমে প্যালেট নাইফ দিয়ে কিভাবে কি কেকটাকে সরিয়ে নেই, বক্সে সেট করি সবই দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে প্যালেট নাইফটাকে কেকের নিচ বরাবর নিতে হবে। তারপরে এভাবে নিয়ে এখানে আমি একটা বেকিং পেপার ৪ কোনা করে কাট করে নিয়েছি। সেই বেকিং পেপারের উপরে কেকটাকে রেখে এই বেকিং পেপারের ২ টা কোনা আমি ভালো করে ধরে নিব। নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব। তো এই তো কেক কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ছবি তুলে কাস্টমারের কাছে পাঠিয়ে দিব। ওজন করেও আমি সবসময় কাস্টমারকে দেখিয়ে দেই। তো ওজন করে এবং একটা ভালো করে ছবি তুলে আমি কাস্টমারকে পাঠিয়ে দিব। তো এখন আমি এটা এইভাবে প্যাকেজিং করে উপরে আমি আমার বিজনেস লোগো এবং দিয়ে তারপরে হচ্ছে যে কেকটাকে আমি ডেলিভারি করে দিব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আবারও ডেলিভারির জন্য ১ পাউন্ড কেক ডেকোরেশন করছি। তো সেই ভিডিওটাই শেয়ার করব। এখানে ১ম এই আমি নিয়েছি ২ টা ডিম আর ২ টা ডিমের সাথে পাউডার মিল্ক নিয়েছি ৫০ গ্রাম। তো এখানে ১০০ গ্রাম ওজনের থেকে সামান্য একটু বেশি ছিল। ১১০ গ্রামের মতো ২ টা ডিম ছিল। আর এখানে ৫০ গ্রাম নিয়েছি আমি চিনি। তো ২ টাকে ভালোভাবে আমি বিট করে এখানে ভালো একটা পারফেক্ট ম্যারাং রেডি করে নিব। তো দেখতেই পাচ্ছেন বিট করতে, করতে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি হয়ে গেছে। এইটা যেহেতু স্পঞ্জ কেক হবে তাই ডিমের ম্যারাংটা অবশ্যই আপনাকে পারফেক্ট হতে হবে। এখানে শুকনো উপকরণের পরিমাণ খুবই কম যায়। যার কারণে ডিমের ম্যারাংয়ের উপরেই কেকটা হয় আর এইজন্য পারফেক্টভাবে ডিমের ম্যারাংটাকে রেডি করতে হয়।
তো এখানে আমি বিটারটাকে থামিয়ে কিন্তু বিট করে নিতে হবে। তো আমি বিটারের কাঁটা থামিয়ে এখানে স্প্যাচুলা দিয়ে সাইড থেকে ডিমের ম্যারাংটা একটু মাঝ বরাবর নিয়ে এলাম। কারণ ডিমের বাটির মাঝ বরাবর ঠিকই ম্যারাং হলেও সাইডে হতে একটু টাইম লাগে, তাই সাইড থেকে ম্যারাংটা বাটির মাঝ বরাবর দিয়ে দিলাম। এই তো এখন দেখেন বিটারে কাঁটা রাখলে কি ভাঁজ করে ডিমের ম্যারাংটা পড়ছে, তার মানে একেবারে পারফেক্ট। তো এখন আমি এখানে ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে আরও ৫ সেকেন্ডের মতো আমি এখানে বিট করে নিব। তো যখনই দেখবেন যে স্প্যাচুলা থেকে ফেললে বা বিটারের কাঁটা থেকে ডিমের ম্যারাংটা ভাঁজ করে পড়ছে, তার মানে বুঝতে হবে আপনার কেকের জন্য পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি হয়েছে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে ৫ সেকেন্ডের মতো একটু হালকা মিশিয়ে নিব বিট করে। তো এখানে কিন্তু আমি বিটারের কাঁটাটা মিডিয়াম লোতে রেখেছি। এখন আমি বিটারটাকে বন্ধ করে একটা কাঁটা রেখে দিব আর একটা কাঁটা আমি এখান থেকে তুলে নিব। আমি শুকনো উপকরণ সাইডে আগেই মেপে রেখেছিলাম। এখানে নিয়েছি ৫০ গ্রাম ময়দা, ৫ গ্রাম কর্নফ্লাওয়ার, ২ গ্রাম বেকিং পাউডার। অর্থাৎ একটা ডিমের জন্য আপনারা ১ গ্রাম করে বেকিং পাউডার নিবেন। এইটা হচ্ছে আসলে রেশিও। স্পঞ্জ কেকের রেশিওই হচ্ছে 2:1:1, মানে যতটুকু আপনি ডিম নিবেন তার অর্ধেক পরিমাণ নিবেন চিনি, আর যতটুকু চিনি নিবেন ততটুকু ময়দা নিবেন। তো এইটাকে এখন আমি ৩ ধাপে চেলে এই কেকের মানে মিশ্রণটাকে আমি একটা সুন্দরভাবে রেডি করে নিব। এখানে খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো মেশানোর সময় শুকনো উপকরণগুলো ঠিকই মিশবে, কিন্তু ডিমের ম্যারাং বা ফর্মটা একটুও বসে যাবে না। এখানে যদি ডিমের ফর্মটা বসে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না, স্পঞ্জ হবে না। তো এখানে আমি শেষবারের মতো আরও একবার শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিব। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করবেন কিভাবে আমি মিশিয়ে নিই। বিটারের কাঁটাটা খুবই আলতো হাতে ঘুরিয়ে এবং এক পাশ থেকে ঘুরিয়েই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে কিন্তু ঠিকই মিশিয়ে যাবে। আলতো হাতেই ঘুরিয়ে নিতে হবে। এখানে কোনোভাবেই জোরে মিক্সিং করা যাবে না। এখানে চাইলে আপনারা যে শুকনো উপকরণ দিয়েছেন এখানে 1/2 টেবিল চামচ পাউডার মিল্ক ইউজ করতে পারেন, এটা অপশনাল। 1/2 টেবিল চামচ তেলও ইউজ করতে পারেন এই ব্যাটারে, এটাও অপশনাল। চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তবে যদি দিতে চান ওই যে ভ্যানিলা এসেন্স দিলাম ওই পর্যায়ে আপনারা তেলটা মানে ইউজ করবেন। কুকিং অয়েল ইউজ করতে হবে। তো কাঁটাটা তুলে নিয়ে এখন আমি স্প্যাচুলা দিয়েও একটু নিচ থেকে উপর পর্যন্ত একটু নেড়ে দিলাম। কারণ নিচেও কিন্তু অনেক সময় শুকনো উপকরণ বোলের সাথে আটকে থাকে। তো ওইটাও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি ৬ ইঞ্চি একটা মোল্ড বেকিং পেপার দিয়ে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখন এইটাতে আমি ব্যাটারটা ঢেলে দিব। আর মোল্ডে কিন্তু তেল ব্রাশ করার একেবারেই দরকার নাই। স্পঞ্জ কেকের জন্য মোল্ডে কখনোই তেল ব্রাশ করতে হয় না। শুধুমাত্র মোল্ডের ভিতর পরিষ্কার মোল্ডে একটা বেকিং পেপার দিয়ে দিবেন কাট করে সমান করে। তার উপরে এই যে ব্যাটারটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। এখন আমি বোল থেকে ক্লিন করে নিচ্ছি, যতটুকু ব্যাটার আছে সম্পূর্ণই আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করেন যে ব্যাটার কতটুকু? এখানে ২১৫ থেকে ২০ গ্রামের মতো ব্যাটার হবে। আর এই ৬ ইঞ্চি মোল্ডে কিন্তু ২৩০ গ্রামের উপরে আমি ব্যাটার কখনো দেই না। বড়জোর ২৪০ গ্রাম দিলে, তাও অনেক সময় দেখা যায় কি ব্যাটার থেকে মোল্ড থেকে ব্যাটার যদি বেশি হয় তখন কিন্তু কেকটা বসে যায়। তো আমি কিন্তু কেকটাকে ওভেনে দিয়ে দিলাম আর এই সময়ের মধ্যেও আমি এখানে ক্রিমটাকে বিট করে নিব। তো এখানে আমি নিয়েছি হচ্ছে ২৫০ গ্রাম হুইপড ক্রিম, আর এই হুইপড ক্রিমের মধ্যে আমি ১ টেবিল চামচ আইসিং সুগার দিয়েছি। দিয়ে এইটাকে হচ্ছে যে আমি বিট করে নিচ্ছি। ক্রিমটাকে ভালোভাবে বিট করতে হবে। আর ক্রিমটাকে যখনই আপনারা নিবেন ক্রিমটা বরফ ঠান্ডা থাকবে ঠিকই, কিন্তু বরফের টুকরা যেন না থাকে। তো সেইটাই একটু খেয়াল করে নিবেন, লিকুইড থাকতে হবে। তো বিট করে নিতে একটা সময় দেখবেন ক্রিমের মধ্যে সুন্দর একটা ভাঁজ তৈরি হবে। ঠিক তখনই বুঝতে হবে যে আপনার ক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে। অনেকেই জানতে চান যে ক্রিম বিট করতে কত টাইম লাগে? এটা আসলে আপনি কতটুকু ক্রিম বিট করছেন তার উপরে নির্ভর করে। তবে আপনারা গভীরযুক্ত এই টাইপের বোল নিবেন, তার মধ্যে ক্রিম নিবেন, নিয়ে বিট করতে থাকবেন। দেখবেন যে তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই আপনার বিট করা হয়ে যাবে। তো এখানে আমি বিট করতে এই যে ক্রিমটা একটু ফমি হয়ে আসছে আর হচ্ছে এটা একটু ক্রিমের মধ্যে কিন্তু ভাঁজ তৈরি হচ্ছে। তো এখন এটাকে আমি একটু
বন্ধ করে দিব। দিয়ে সাইডে যে ছড়িয়ে গেছে ক্রিম, এটা স্প্যাচুলা দিয়ে আমি মাঝ বরাবর দিয়ে দিব। কারণ ক্রিমটা এই টাইপে বিট করার সময় দেখা যায় মাঝ বরাবর ঠিকই স্টিফ হয়, সাইডটা একটু নরম থাকে। তো এগুলো আমি মাঝ বরাবর দিয়ে দিব। দিয়ে তারপরে আবারও বিট করব। আর অবশ্যই ইলেকট্রিক বিটার আপনারা একটানা চালাবেন না কখনোই, তাহলে কিন্তু বিটার পুড়ে যায়। আলহামদুলিল্লাহ এই বিটারটা আমি ৩.৫ বছরেরও বেশি সময় হলো একটানা ইউজ করছি। এখন পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে। তো বিটারটা একটু সাবধানতার সাথে চালালেই দেখবেন যে অনেকদিন চলে যাবে। তো ক্রিম আমার দেখেন একেবারে পারফেক্ট বিট হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ওভারবিট করে বিট করা যাবে না। তখন কেকের মধ্যে ফিনিশিং দিতে যেয়ে সমস্যা হয়। ক্রিমের মধ্যে বাবলস তৈরি হয়। যার কারণে ক্রিমটা শক্ত হয়ে যায় আর আপনি ক্রিমটা দিয়ে ভালোমতো কেক ফিনিশিং করতে পারবেন না। যখনই দেখবেন যে ক্রিমটা একটু শক্ত, শক্ত লাগছে বিট করার সময় এবং ক্রিমের মধ্যে একটা সুন্দর এরকম ভাঁজ তৈরি হচ্ছে, তখনই বুঝতে হবে যে আপনার ক্রিমটা হয়ে গেছে। তো এখন আমি বিটারের কাঁটাটা তুলে নিলাম বন্ধ করে। আর যে কেকটা আমি ওভেনে বেক করতে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। সেটাকে আমি বের করে কিছুক্ষণ আগে রেখে ঠান্ডা করে নিয়েছি। ওইটাকে এখন আমি ডেকোরেশন করে নিব। তো তার আগে আমি এখানে টার্ন টেবিলের উপর পানি দিয়ে দেখেছেন একটা টিস্যু দিয়ে রেখেছি। না হলে ওই কাজ করার সময় এই বোর্ডটা বারবার সরে যায় ওইজন্য। তো এই কেকটাকে হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। একেবারে পুরোপুরি ঠান্ডা করতে পারিনি, কারণ আমার হাতে সময় ছিল না। আর কাস্টমার হচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে কেকটা চেয়েছিল। ৩ থেকে ৪ ঘন্টা আমার হাতে সময় ছিল। তো আমি কেকটাকে ডেকোরেশন করে তো আবার ফ্রিজে রেখে একটু সেট করে নিতে হবে। ওইজন্য আর কি আমি হচ্ছে যে কেকটা করলাম কি, একটু ঠান্ডা করে নিয়ে আমি ডিমোল্ড করে নিলাম। নিয়ে এটাকে এখন আমি কাট করে নিচ্ছি। ৩ টা লেয়ারে কাট করে নিব। কেকটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কিন্তু এখনও অনেক বেশি গরম আছে। যদি আমি একেবারে পুরোপুরি ঠান্ডা করার জন্য ০.৫ ঘন্টাও আমি রাখি, মানে লেট করি, তাহলে আমার কেকটা রেডি করতেও লেট হয়ে যাবে। আর কেকটা যেহেতু আপু একটা জায়গায় নিয়ে যাবে, ওইজন্য আর কি আমি এই দিকে টাইমটা আর নষ্ট করতে চাইনি। তবে বেস্ট হয় আপনারা স্পঞ্জ কেক সবসময়ই ঠান্ডা করে তারপরে কেকটাকে রেডি করবেন। তো এখানে আমি বোর্ডটাকে ক্লিন করে বোর্ডের উপরে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিলাম। আর ক্রিম দেওয়া হয়ে গেলে এখানে আমি যেহেতু ৬ ইঞ্চি মোল্ডে কেক বেক করেছি, ৮ ইঞ্চি সাইজের একটা স্কোয়ার বোর্ড নিয়েছি। বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে ৩ টা লেয়ারে কাট করেছিলাম। কেকের যে মাঝখানের লেয়ারটা সেটা আমি বোর্ডের উপরে সেট করে দিলাম। এখন এখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আমি কখনো কেকের উপরে সুগার সিরাপ, কখনো মিল্ক সিরাপ ইউজ করি। তো এটা হচ্ছে যে আমার মুডের উপরে ডিপেন্ড করে। আর কাস্টমারেরও, তো কোন কাস্টমার কীরকম খেতে চায়, দেখা যায় আমাদের বেশিরভাগ কেকগুলোই কাস্টমাইজ থাকে। তো কাস্টমাররা যেভাবে বলে দেন আমরা সেভাবেই করি। তো এই কেকটা আসলে মিল্ক সিরাপ দিয়েছি। আর এখানে মিল্ক সিরাপ দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি এই ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। ক্রিমটাকে সমান করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কেকের আরও একটা লেয়ার। উপরের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর আপনারা আমার প্রায় ভিডিওতেই দেখেন যে কেকের মধ্যে আমি চকলেট গানাশ ইউজ করি। তো এই কেকে চকলেট গানাশ কিন্তু আমি ইউজ করি নাই। কারণ এই কেকটা আমার একজন কাস্টমার, রিপিট কাস্টমার আপু অর্ডার করেছিলেন। আর আপু একজনকে গিফট করবেন। যাদের বাসায় নিয়ে যাবেন কেকটা, তারা আসলে মিষ্টি কম খেতে পছন্দ করেন। তো আপু আমাকে বলেছিলেন মিষ্টিটা যেন কম ইউজ করি। তাই জন্য এখানে সুগার সিরাপ না ইউজ করে সুগার সিরাপের পরিবর্তে আমি মিল্ক সিরাপ ইউজ করেছি। আর এখানে কোনো রকমের আমি চকলেট গানাশ ইউজ করি নাই। তো এখানে আমি কেকের যে একেবারে নিচের লেয়ারটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিলাম। আমি বরাবরই বলি এই পার্টটা একেবারেই সমান থাকে। তাই কেকটা ফিনিশিং করতে খুবই সময় কম লাগে। তো আমি ওই পার্টটা দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে কিন্তু আমি এই কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করার সময় আসলে অত বেশি ক্রিম লাগে না। অল্প একটু ক্রিম দিয়েই জাস্ট ক্রাম কোট করে নিতে হয়। তো এখন আমি এই কেকটাকে আমি ক্রাম কোট করে নিব। সরি, আমি ফিনিশিং করে নিব। যেহেতু আমি কেকটাকে ক্রাম কোট করে রেখেছিলাম, এখন এই যে অল্প পরিমাণ ক্রিম দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। এখানে আপনারা যদি প্যালেট নাইফ দিয়ে কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধা হয়, তাহলে আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিবেন। নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কাট করে নিবেন। নিয়ে কেকটাকে কভার করে দিয়ে ফিনিশিং আনবেন। অথবা আ পা পাইপিং ব্যাগের মধ্যে রোজ নজেল অথবা বাস্কেট নজেল দিয়েও আপনারা ক্রিমটা কভার করে দিতে পারেন। তারপরে ফিনিশিং দিয়ে দিবেন। এতে করে হবে কি, চতুর্দিকে ক্রিম সমান পড়বে। ফিনিশিং দিতে আপনার সময় কম লাগবে।
আমি যেহেতু এভাবেই এখন ফিনিশিং দিতে পারি, তাই আর পাইপিং ব্যাগ আলাদা করে নিলাম না। এখন সরাসরি আমি উপরেও একটু ক্রিম দিয়ে এটাকেও আমি সমান করে নিচ্ছি। আর প্যালেট নাইফ দিয়ে এইভাবে টান দিতে হবে। কোথাও ক্রিম লাগলে কোথাও ক্রিম দিতে হবে। কোথাও থেকে ক্রিম তুলতে হলে সেখান থেকে ক্রিম তুলতে হবে। মানে বেশি হলে সেটা তুলে নিতে হবে। তো আমার সমান করা হয়ে গেছে। এখন কেকটাকে সাইডে রেখে এখানে আমি একটা ছোট বোলে এখানে আমি ক্রিম নিয়ে নিচ্ছি মানে কাপে। অল্প একটু ক্রিম নিয়ে এখানে রেড মানের আ এ এ চেরি রেড কালারটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। আমি একটা শেড কালার করব। তো এই সাদা আর হচ্ছে যে পিঙ্ক কালারের মধ্যে। তো এখানে হালকা পিঙ্ক কালারটা লাগবে। তো এখানে একেবারেই হালকা হয়ে গেছে। এখন এখানে আর একটু কালার দিয়ে দিব আমি। দিয়ে এটা আর একটু গাঢ় করে নিব। যেহেতু সাদা কালারের উপর করে নিব তো, তো কালার রাখার পরে একটু হালকা হবে। এইজন্য একটু কালার মিশিয়ে নিলাম। তো আমার কালার মেশানো হয়ে গেছে। আমি কিভাবে কালার মিশিয়ে নিলাম তা কিন্তু দেখিয়ে দিলাম। এখন এই কালার করা ক্রিম দিয়ে আমি এই কেকের সাইডে ফিনিশিং করে দিব। তো আমি ক্রিমটাকে হচ্ছে যে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা প্যালেট নাইফ দিয়েও সরাসরি দিতে পারবেন। তো এখানে আমি আ পাইপিং ব্যাগের মধ্যেই ক্রিমটা নিয়ে নিলাম। এখন এই কেকের সাইডে অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি। সামনে একটু ফাঁকা রেখে দিব। এটাই হবে ডিজাইন। এখন প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে এটাকে সমান করে নিব। এখন এই যে শীতের সময় এইটাই একটা সমস্যা। এখন হালকা ঠান্ডা পড়েছে তো এখনই ক্রিমটা কিন্তু শক্ত হয়ে যায়। বাইরে রেখে বেশিক্ষণ কাজ করা যায় না। তো সাইডে ক্রিম লাগানো হয়ে গেলে এই যে স্ক্র্যাপারটা দিয়ে যে আমি ডিজাইন করেছিলাম সেই সেম স্ক্র্যাপার দিয়ে এখন আমি ডিজাইন করে নিচ্ছি। ১ম এ সাইডটাকে সমান করে নিচ্ছি। এই স্ক্র্যাপারের ৩ টা দিক আছে। তো একেক দিক দিয়ে করলে একেক রকম ডিজাইন হবে। তো মোটা পাশ দিয়ে যদি করেন তখন কিন্তু ক্রিমের পরিমাণটা কেকের মধ্যে বেশি এপ্লাই করে তারপরে ওই ডিজাইনটা আনতে হবে। তো আমি উপরে হালকা একটু সমান করে দিলাম আর উপরে অন্য ডিজাইন থাকবে সমস্যা নাই। তো এখানে আমি এখন হচ্ছে এই যে ঠান্ডার দিন জন্য দেখেন কাজ করার সাথে, সাথে ক্রিমটা সেট হয়ে গেছে। আমি সাথে, সাথে শণ দিয়ে গোল্ড লিপগুলো বসাতে পারছি। গরমের সময় হলে কিন্তু আমাকে কেকটা ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে গোল্ড লিপগুলো বসাতে হতো। অনেকেই জানতে চান যে এই গোল্ড লিপগুলো কিভাবে বসাই? তো আজকের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম। আর এইটা পুরো কেকে এই গোল্ড লিপগুলো বসাতে প্রায় আমার ০.৫ ঘন্টার মতো সময় লেগেছে। মানে এগুলো এত আস্তে, আস্তে আলতো হাতে বসিয়ে নিতে হয়, সেট করে নিতে হয়। আর শীতের সময় ক্রিমটা সেট হয়ে গেছে জন্য আমি সাথে, সাথে বসাতে পেরেছি। না হলে এটা ফ্রিজে রেখে ১-২ ঘন্টা রেখে আগে ফ্রিজে ক্রিমটাকে সেট করে নিতে হতো। ক্রিমটা একটু শক্ত হয়ে আসলে তারপরে এই গোল্ড লিপগুলো বসাতে হতো। এখানে অনেকটা সময় নিয়েই আমাকে বসাতে হয়েছে। আর এগুলোকে অনেকেই গোল্ড লিপ বলে বা দোকানে তবকও বলে যে যেটাই বলুক। আর এগুলো যেহেতু এডিবল এগুলো কেকের সাথে খাওয়া যাবে কোনো সমস্যা নাই। এই গোল্ড লিপ ৩ গ্রাম নিয়েছিল আমার কাছ থেকে ৳১৮০। এটা একেবারেই পাতলা ৩ গ্রামেই কিন্তু অনেকগুলো ধরে। তো আমি একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইডও কিন্তু আমি বসে নিচ্ছি। এগুলো আসলে একেবারেই তাড়াহুড়ার কাজ না। মানে এখানে হাত দিয়ে আপনাকে আস্তে, আস্তেই কাজ করে নিতে হবে। তো আমি পুরোটাই এই গোল্ড লিপ দিয়ে একেবারে কভার করে নিব। পিঙ্ক হোয়াইটের শেডটা দেখা যাবে কিন্তু পুরোটাই হচ্ছে যে এই গোল্ড লিপ দিয়ে কভার করা থাকবে। কিভাবে করে নিচ্ছি আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি। সময় লাগলেও একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। এই কেকটা দেখতে অনেকটা সিম্পল মনে হবে। আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। কিন্তু অনেকেই না দেখলে বুঝতে পারবেন না যে এই কেকটা করতে কতটা টাইম লেগেছে। এখানে হচ্ছে যে আমি বার্থডে টপার বসিয়ে দিয়েছি। আর বার্থডে টপারের সাথে আগেই কিছু বাটারফ্লাই বসিয়ে নিয়েছি। আর এই বাটারফ্লাইগুলো আমি প্রিন্ট করে নিয়েছিলাম। এখানে যে ছবিটা বসিয়ে দিচ্ছি এটাও হচ্ছে যে প্রিন্ট করা।
কাস্টমার আপনার কাছে বিভিন্ন সাইজের ছবি চাইতে পারে। তো এগুলো আপনারা প্রিন্ট করে নিয়ে এভাবে কেকের উপরে সেট করে দিতে পারেন। তো এখানে প্রিন্ট করা ছবিটা আমি কেকের সাথে একটু চাপ দিয়ে ধরলেই একটা সময় দেখবেন যে ক্রিমের সাথে সেট হয়ে যাবে। সাইড দিয়ে আমি বাটারফ্লাই সেট করে দিচ্ছি। আর এই কেকের উপরে এই যে বার্থডে টপার, বাটারফ্লাই ছবি এগুলো খাওয়া যাবে না। কারণ এগুলো একেবারে নরমাল পেপারের উপর প্রিন্ট করা আর টপারটা প্লাস্টিকের, এটা কেনা। বাদ যে টপারটা শুধু এখানে হচ্ছে দেওয়ার কারণেই দেখেন কেকটা কত বেশি সুন্দর লাগছে আর পিঙ্কের মধ্যে পিঙ্ক। বিভিন্ন সুগার বল আমি সাইড দিয়ে একটু সেট করে দিচ্ছি। এই টাইপের ডিজাইনগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর এখানে হচ্ছে যে কিছু লেখার থাকবে যেটা আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছিলাম। আসলে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। কোনো একদিন লেখার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আরও ২ টা বাটারফ্লাই আমি সেট করে দিলাম। তো এখানে দেওয়ার পরে মনে হচ্ছিল একটু ক্রিম দিয়ে হালকা একটু উঁচু করে দিলে মনে হয় দেখতে বেশি ভালো লাগবে। তো পরে আমি একটু ক্রিম দিয়ে তারপরে বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইরকম টিপসমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা সাপোর্ট পেলে আমরা নতুন, নতুন ভিডিও বানাতেও আমাদের ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। কষ্ট করে একটা ভিডিও বানানোর পর যদি আপনাদের সেই ভিডিওটা কাজে আসে তখনই আমাদের ভিডিও বানানোটা সার্থক হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।